আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভরাত্রি ও আন্তরিক শুভেচ্ছা। স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের নিয়মিত আয়োজন ফ্রাইডে রিসার্চ নাইট 0.2 এ, যা আয়োজন করছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি। আমি শহীদুর রহমান সাকিব, জয়েন্ট আইটি ও ক্রিয়েটিভ সেক্রেটারি এমইউআরএস। আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি উপস্থাপক হিসাবে। ফ্রাইডে রিসার্চ নাইট হলো একটি ধারাবাহিক অনুষ্ঠান যেখানে প্রতি সপ্তাহে গবেষণা ভিত্তিক আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণামুখী চিন্তা ও দক্ষতা বৃদ্ধি করা হয়। আমাদের আগের পর্বে আমরা গবেষণার মূল কাঠামো নিয়ে আলোচনা করেছি, আর আজকের এই পর্বে আমরা যাচ্ছি আরো গভীরে, কিভাবে একটি গবেষণাকে প্রভাবশালী ও গঠনমূলক ডিজাইন করা যায় তা নিয়ে বিস্তারিত জানব। আজকের পর্বের বিষয় ডিজাইনিং ইম্প্যাক্টফুল রিসার্চ, দি আর্কিটেকচার অফ থিওরিটিক্যাল, কনসেপচুয়াল অ্যান্ড অ্যানালাইটিক্যাল ফ্রেমওয়ার্ক। গবেষণার তাত্ত্বিক ও ধারণাগত কাঠামো তৈরি করা প্রতিটি গবেষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। আজ আমরা জানব কিভাবে একটি গবেষণার ভেতরের গঠন ও বিশ্লেষণাত্মক দিকগুলো আরো কার্যকরভাবে তৈরি করা যায়। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন একজন সম্মানিত শিক্ষক, গবেষক ও অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব, জনাব মোহাম্মদ সাইদুর রহমান পলাশ স্যার, সহযোগী অধ্যাপক, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ডিরেক্টর সিটিআরপি এবং প্রেসিডেন্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি। স্যার আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্কৃতিকে আরো শক্তিশালী করতে অসাধারণ ভূমিকা রেখে চলেছে। স্যার, মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক স্বাগত। স্যার, আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ শহীদ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আর আমি আশা করছি আপনারাও ভালো আছেন। যদিও আমি আমার সেট আপে নাই, আমি একটু প্রয়োজনের তাগিদে নিজের বাসায় আসছি। হয়তোবা একটু সমস্যা হতে পারে আজকে, তারপরেও ইনশাল্লাহ আমরা চালায় যাব আমাদের প্রোগ্রাম। শহীদ, ওভার টু ইউ। জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে এত ব্যস্ততার মধ্য দিয়ে সময় দেওয়ার জন্য। এবং আমরা আঙ্কেল, যেহেতু আঙ্কেল অসুস্থ, আমরা আঙ্কেলের সুস্থতার জন্য কামনা করি এবং আশা করছি আমাদের সুপ্রিয় দর্শকবৃন্দরাও আঙ্কেলের জন্য দোয়া করবেন। এবার আমি অনুরোধ করছি আমাদের সম্মানিত শিক্ষক অতিথি মোহাম্মদ সাইদুর রহমান পলাশ স্যারকে আজকের বিষয় ডিজাইনিং ইম্প্যাক্টফুল রিসার্চ, দি আর্কিটেকচার অফ থিওরিটিক্যাল, কনসেপচুয়াল অ্যান্ড অ্যানালাইটিক্যাল ফ্রেমওয়ার্কস নিয়ে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। স্যার, আপনাকে স্বাগত। এখন মঞ্চ আপনার। শহীদ, থ্যাংক ইউ সো মাচ। এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি সম্পর্কে বলতেছিলেন যে আমরা একটা রিসার্চ কালচারের মধ্যে আসছি। আপনি বলতেছিলেন আমার অবদানের কথা। আমি আসলে সম্পূর্ণ অবদানটা মেট্রোপলিটন ইউনিভার্সিটি এবং আপনারা যারা এই ক্লাবের মেম্বার, সাথে আমাদের যারা স্টুডেন্ট রিসার্চের প্রতি আগ্রহী, সবাইকে সবার প্রতি কৃতজ্ঞ যে না একটা ভালো সময় এবং ভালোভাবে আমরা রিসার্চের প্রতি আগাচ্ছি। এবং আমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রায় আজকে মনে হয় আমাদের 12 নাম্বার প্রোগ্রাম অনলাইন ভিত্তিক। আমরা অনলাইনে যাওয়ার প্রথম কারণ ছিল যে আমাদের এই যতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে নলেজ এবং প্রজ্ঞা দিয়েছেন সেটা যেন আমরা সোসাইটিতে রেখে যেতে পারি এবং সেইখান থেকে আমাদের উত্তরসূরি যারা তারা যেন একটু সাপোর্টটা পায়। আশা করি শহীদ আপনি আমাকে শুনতে পাচ্ছেন, রাইট? জি স্যার, ক্লিয়ার? আপনার কথা শুনতে পাচ্ছি। আমরা শুরু করেছিলাম রিসার্চের টাইটেল থেকে, একটা রিসার্চ পেপারের টাইটেল থেকে শুরু করে আজ অবধি আমরা আল্লাহর অশেষ রহমতে অনেকগুলো প্রোগ্রাম করছি এবং আজকের প্রোগ্রামটা একটু বেশি সিগনিফিকেন্ট আমার কাছে। আজকের প্রোগ্রামটার টপিকটাই আমরা সিলেক্ট করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন টপিকটা ছিল ডিজাইনিং ইম্প্যাক্টফুল রিসার্চ, দ্য আর্কিটেকচার অফ থিওরিটিক্যাল, কনসেপচুয়াল অ্যান্ড অ্যানালাইটিক্যাল ফ্রেমওয়ার্কস। তো এই ফ্রেমওয়ার্কের, রিসার্চ ফ্রেমওয়ার্কের কথা যখন আমরা বলি তখন আমাদের কাছে একটু মানে কনফিউশন চলে আসে। কোন ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা কাজ করব, কিভাবে আমরা আমাদের রিসার্চের ক্ষেত্রে কোন থিওরি ব্যবহার করব এবং কোন অ্যানালাইটিক্যাল টুলস ব্যবহার করব। শুধু তাই না, কোন কনসেপ্ট গুলো, কোন ভেরিয়েবল গুলো আমাদের রিসার্চের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো আমাদেরকে একটু মানে ডেলিমার মধ্যে ফালায়। তো আমি জানি না কতটুকু হেল্প করতে পারবো, তবে চেষ্টা করি যতটুকু। আমার তো লিমিটেশনস থাকেই, মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই লিমিটেড, জ্ঞান তার লিমিটেশনস থাকেই। তো সেই ক্ষেত্রে আল্লাহর অশেষ মেহেরবানিতে শুরু করি। দেখেন আমরা আজকে আমাদের যে টপিক, সেই টপিক নিয়ে আলোচনা শুরু করবো। আমাদের টপিকটা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে এখানে লেখা আছে যে ইম্প্যাক্টফুল রিসার্চ। ইম্প্যাক্টফুল রিসার্চ বলতে আমরা কোনটা বুঝাই? আমরা বুঝি
যে রিসার্চ সোসাইটিতে ইম্প্যাক্ট ফেলাতে পারে। যেমন আমরা যখন কোভিড-19 আমরা যখন ছিলাম তখন কোভিড-19 মানে কোভিড এর সময় 19-20 এবং 21-22 এর সময় তখন কিনা কোভিড কে মানে ডিফেন্স করার জন্য বারবার বলা হইতেছিল যে হাত ধোলাই করার জন্য, হাত ধোলাই করার জন্য, মুখে মাস্ক ব্যবহার করার জন্য, হাঁচি দেওয়ার জন্য হাত ইয়ে করে। এটা কি? এটা হচ্ছে যে there are some researchers who found to their researches যে যদি মাস্ক ব্যবহার করি, হাত ধোলাই করি তাহলে আমাদের কোভিড সংক্রমণটা কম হইতে পারে। তো এই যে এই একটা রেজাল্ট, এই রেজাল্টটাকে জেনারেলাইজ করা হইছে এবং আমরা সারা পৃথিবীতে সবাই জানতে পারলাম। তো এই যে যারা এই রেজাল্ট জেনারেলাইজ করছে তাদের রিসার্চকে আমরা ইম্প্যাক্টফুল রিসার্চ বলতে পারি। যে রিসার্চের কন্ট্রিবিউশন সোসাইটিতে অনেক বেশি থাকে। তো এরকম যখন রিসার্চ আমরা করতে যাব সেই রিসার্চ ইদার কোয়ালিটেটিভ, কোয়ান্টিটিভ, মিক্সড মেথড যে মেথডেই হোক সেখানে আমরা ফ্রেমওয়ার্ক ব্যবহার করা উচিত আমাদের। তো এরই ধারাবাহিকতায় দেখেন আমরা একটু যদি এই টাইটেলটা ভাগ করি, একটা শব্দ চলে আসছে সেখানে আর্কিটেকচার এবং ফ্রেমওয়ার্ক এই দুইটা শব্দ আমাদের কাছে ভেরি নিউ ফর দ্য নিউবি রিসার্চার্স এবং এইটা অ্যানালজি এটা ভাগ করবো আর কি। আজকে স্লাইড গুলো একটু ইনফরমেটিভ, অনেক বেশি ইনফরমেশন দেওয়া আছে। আপনি জানেন আমি বরাবর এই স্লাইডটা ইনফরমেটিভ রাখি এই কারণেই যে আমি হয়তো বা কম কথা বলবো এখানে, কিন্তু আমার এই ইনফরমেশন গুলো থেকে যাবে পরবর্তীতে রিসার্চারের জন্য ব্যবহার করতে পারি। শহীদ আমার কথা তো ক্লিয়ার আসতেছে? কোনো নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে, বাড়তেছে আমার কথা? জি স্যার, আপনাকে ক্লিয়ার শোনা যাচ্ছে। ফাইন, থ্যাংক ইউ। সো দ্য স্লাইড স্টার্টেড উইথ এ কি বলা যায় যে একটা সেন্টেন্স, এ স্ট্রং ফ্রেমওয়ার্ক ইজ ইকুয়াল টু এ স্ট্রং ফাউন্ডেশন অফ ইম্প্যাক্টফুল রিসার্চ। অর্থাৎ যদি আপনি ফ্রেমওয়ার্কটা খুব ভালো হয় তাহলে আপনার রিসার্চের রেজাল্টটা সোসাইটিতে ইম্প্যাক্ট ফেলাতে পারবে এবং ইউ ক্যান মেক এ স্ট্রং ফাউন্ডেশন। এই যে বিল্ডিং এর ফাউন্ডেশনের কথা বলি আমরা, সেই বিল্ডিং এর ফাউন্ডেশনের কথাই আমাদের রিসার্চের প্রয়োজন। একটু আলোচনায় সামনের দিকে যাই। ইমাজিন, আপনাকে যদি ইমাজিন করতে বলি, যেমন একজন আর্কিটেক্ট কি করে, একটা বিল্ডিং এর ডিজাইন করে কনস্ট্রাকশনে যাওয়ার আগে আমরা যদি খেয়াল করি যে কনস্ট্রাকশনে যাওয়ার আগে একটা ব্লুপ্রিন্ট তৈরি করে এবং ওইটার উপরে বেস করে আস্তে 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 তারা সামনের দিকে আগায়। ঠিক রিসার্চার যারা, তারাও একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে বিফোর গোয়িং টু এনি ডেটা কালেকশন অর ফাইনাল রেজাল্টস। অর্থাৎ আর্কিটেকচাররা যেমন বিল্ডিং কনস্ট্রাক্ট করার আগে যেমন তাদের ব্লুপ্রিন্ট তৈরি করা লাগে, ঠিক তেমনই রিসার্চার যারা, তারা ডেটা কালেকশনে নামার আগে অথবা তার অ্যানালাইসিস করার আগে সে একটা ফ্রেমওয়ার্ক ডিজাইন করতে হবে। তার এই ফ্রেমওয়ার্ক তাকে ডিরেকশন দিবে। কিভাবে ডিরেকশন দিবে সামনের দিকে আমরা জানবো। আবার একটা কোটেশন এখানে দেওয়া আছে, এ ফ্রেমওয়ার্ক ইজ নট এ ডেকোরেশন, মানে আপনি শুধু সাজাবেন, এটা ডেকোরেশন করবেন এরকম না। ইট ইজ দ্য স্কেলেটন অফ দ্যাট হোলস ইউ রিসার্চ টুগেদার। অর্থাৎ আপনার এই ফ্রেমওয়ার্কটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত একটা গাইডলাইন আপনাকে দিবে। যেমন আমরা কঙ্কাল, মানুষের কঙ্কাল, আমরা সায়েন্সে যারা পড়াশোনা করছি কঙ্কাল দেখছি, এই কঙ্কাল দেখে আমরা বলতে পারি যে এটা ডান আঙ্গুল, এটা বাম আঙ্গুল, এইটা বাম পা, ডান পা। ঠিক আপনার এই ফ্রেমওয়ার্কটা দেখে রিসার্চার বা যারা রিভিউয়ার, পেপার রিভিউ করবে অথবা যারা রিডার, তারা বলতে পারবে যে এই ফ্রেমওয়ার্কটা কেমন হবে। এখন একটু খেয়াল করি, যদি আমরা আরেকটু আলোচনা করি ইন রিসার্চ, ইন কেস অফ রিসার্চের ক্ষেত্রে, ইফ থিওরি এক্সপ্লেন্স ওয়াই, যদি থিওরি আপনাকে বলে দেয় যে এই রিসার্চটা কেন করা দরকার, আবার লিটারেচার শোজ দ্যাট হ্যাঁ হোয়াট ভেরিয়েবলস আর নেসেসারি। অর্থাৎ আপনি যখন লিটারেচার রিভিউ পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে আমার রিসার্চের সাথে কোন কোন ভেরিয়েবল গুলো কানেক্টেড, সেই ভেরিয়েবল গুলো আপনি তুলে ধরার চেষ্টা করবেন। এই যদি থিওরি আপনাকে বলে দেয় কেন করা লাগবে এবং ভেরিয়েবল যদি আপনি খুঁজে বের করেন লিটারেচার থেকে, তাহলে এই যে ভেরিয়েবল এবং এই রিসার্চ থিওরি, এই দুইটাকে কানেক্ট করবে কে? অর্থাৎ কোন থিওরি থেকে কোন ভেরিয়েবল গুলি আমি নেব, এইটা আমাকে কে বলবে? ইয়েস, এইটা আপনি যদি একটা স্টোরির মাধ্যমে সাজান তাহলে এই স্টোরিটা রিসার্চ ফ্রেমওয়ার্ক আপনাকে বলে দেবে যে স্টোরির বিগিনিং হবে এরকম, মিডল হবে এরকম এবং এন্ডিং এরকম আসবে। তাহলে থিওরি আমাকে বলতেছে আমার রিসার্চটা কেন করা দরকার, লিটারেচার রিভিউ আমাকে সাপোর্ট দিতেছে কোন কোন ভেরিয়েবল গুলো কোথা থেকে আনবো, সাথে কোন থিওরির কোন ভেরিয়েবল গুলো আমার রিসার্চের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, লিটারেচার রিভিউ আমাকে বলে দিবে। আর এই দুইটাকে কানেক্ট করবে কে? এই দুইটাকে কানেক্ট করবে একটা ফ্রেমওয়ার্ক। এখন যদি এইটা দুইটা ডিফারেন্স আমরা একটু দেখি, আর্কিটেকচার কি, বিল্ডিং এর আর্কিটেকচার এখানে আপনি পাবেন at the left side and the right side you can find the research কি বলে রিসার্চের ডিজাইনটা কেমন হবে, ফ্রেমওয়ার্কটা কেমন হবে।
দেখেন আর্কিটেকচারের ক্ষেত্রে, বিল্ডিং এর ক্ষেত্রে আমরা ব্লুপ্রিন্ট বলি। ব্লুপ্রিন্ট মিন্স আমরা বিল্ডিংটা কিভাবে তৈরি করব সেটা একটা নকশা। সিমিলারলি যদি আমরা রিসার্চের ক্ষেত্রে বলি, এই ব্লুপ্রিন্টকে আমরা বলি ফ্রেমওয়ার্ক। আবার আর্কিটেকচারের ক্ষেত্রে, বিল্ডিং এর ক্ষেত্রে আমরা ফাউন্ডেশন যেমন বলি, ভিত যেমন বলি ভিত্তি, ঠিক আমাদের রিসার্চের ক্ষেত্রে ভিত্তি হচ্ছে থিওরি। থিওরি ছাড়া আমরা আসলে ইটস ভেরি টাফ ভালো কোনো জার্নালে আপনি পাবলিশ করা রিসার্চ পেপার। আবার বিল্ডিং এর ক্ষেত্রে, আর্কিটেকচারের ক্ষেত্রে আমরা যদি ডিজাইন প্ল্যান দেখি, যে কোথায় আমাদের রান্নাঘর, কোথায় আমাদের এমিনিটিস, টয়লেট বাথরুম, কোথায় আমাদের লিভিং রুম, ঠিক রিসার্চের ক্ষেত্রে আপনার যে কনসেপচুয়াল মডেলটা আছে সেই মডেল আপনাকে বলে দিবে কোন ভেরিয়েবলের সাথে কোন ভেরিয়েবলের রিলেশনশিপ। কোন দরজা দিয়ে যদি আপনি যান তাহলে আপনি কিচেনে যেতে পারবেন, কোন দরজায় যদি গেলেন তারপরে ড্রয়িং রুমে যেতে পারবেন, কোন দরজা দিয়ে গেলে আপনি বারান্দায় যেতে পারবেন। এইটা আপনাকে বিল্ডিং এর ক্ষেত্রে ডিজাইন বলে দিবে, আর রিসার্চের ক্ষেত্রে কনসেপচুয়াল মডেল আপনাকে বলে দিবে। সো কনসেপচুয়াল মডেল কি, সামনের দিকে আসবো। আর যখন কিনা আমরা এগুলা পেয়ে যাই, তখন আমরা কনস্ট্রাকশনের দিকে, বিল্ডিং যখন কিনা ডিজাইন হয়ে যায় তখন আমরা কনস্ট্রাকশনের চেষ্টা করি, অর্থাৎ ইট বালু সিমেন্ট এগুলো নিয়ে আসার চেষ্টা করি। তারপরে কি বলে লেবার আনার চেষ্টা করি আমাদের বিল্ডিংটা দাঁড়া করানোর জন্য। ঠিক রিসার্চের ক্ষেত্রে ওই কনস্ট্রাকশন মিনস হচ্ছে ডেটা কালেকশন, অর্থাৎ আপনার রিসার্চের জন্য উপরে থিওরি, ফ্রেমওয়ার্ক, কনসেপচুয়াল মডেল এইগুলা আপনি নিয়ে কোন কোন ভেরিয়েবল কিভাবে আপনি রিলেট করলে আপনার রিসার্চের রেজাল্ট আউটপুটটা সন্তোষজনক আসবে, তার জন্য আমি ডেটা কালেকশন করব। ফাইনালি আর্কিটেকচারের ক্ষেত্রে, ইন কেস অফ বিল্ডিং, আপনি স্ট্রাকচারাল টেস্টিং, অর্থাৎ আপনি এখন চেষ্টা করবেন যে এই মাটির উপরে কি আমি কাজটা শুরু করতে পারবো কিনা, অথবা এই মাটির উপরে দাঁড়া করালে কি আমার বিল্ডিংটা দাঁড়ায় থাকবে কিনা, আমি তাহলে একেবারে মানে চলে যাবো, রেজাল্ট বের করবো এখন। ঠিক সিমিলারলি রিসার্চের ক্ষেত্রেও ডেটা অ্যানালাইসিস আছে। একটা রিসার্চের কি বলি, এলসেভিয়ার, এলসেভিয়ার ইজ এ পাবলিশার, ওয়ার্ল্ড রিনাউন্ড। ওরা বলছে যে, আবার পাবলিশার সংগঠনও বলতে পারেন, আপনি অর্গানাইজেশনও বলতে পারেন, 2023 তে তারা বলছে যে 78% of Q1 papers include explicitly defined framework section, অর্থাৎ 78% Q1 এর জার্নাল তারা উইদাউট হ্যাভিং এনি থিওরি অথবা ফ্রেমওয়ার্ক আপনি ওই পেপার একসেপ্ট হবে না। সো এই যে ফার্স্ট স্লাইডটা, এটা সো মাচ ইনফরমেটিভ, এটা একটু হয়তো আপনার কাছে ডিস্টার্বিং মনে হতে হবে। সামারি যদি বলি, সো ইউ ক্যান রিলেট ফ্রেমওয়ার্ক উইথ দ্য বিল্ডিং কনস্ট্রাকশন, বিল্ডিং কনস্ট্রাকশনের সাথে আপনি রেডি করতে পারবেন, মিলাতে পারবেন। রিসার্চের ফ্রেমওয়ার্কটা বিল্ডিং এর যে কনস্ট্রাকশন আছে, আর্কিটেকচারাল যে ফরমেশন আছে, আপনি সেটার সাথে রিলেট করতে পারবেন। ফাইনালি দেখেন আমরা কি বলছি, যে এখন এই যে একটা কোয়েশ্চেন, যে রিসার্চের থিওরি আপনাকে ওয়াই এক্সপ্লেন করবে, আবার লিটারেচার রিভিউ আপনাকে হাউ এক্সপ্লেন করবে। এইটার এই যে স্টোরি তৈরি করবে, এই স্টোরি তৈরি করবে কি একটা রিসার্চ ফ্রেমওয়ার্ক। নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ রিসার্চ ফ্রেমওয়ার্ক। এখন আমরা আসতেছি রিসার্চ ফ্রেমওয়ার্কটা কি। দেখেন এখানে লেখা আছে, রিসার্চ ফ্রেমওয়ার্ক ইজ দ্য স্ট্রাকচারাল ম্যাপ that connects key variables, theories, and literature. Not only that, it will explain why, what, and how phenomenon occurs. অর্থাৎ বলছে যে আপনার যে ফ্রেমওয়ার্কটা, it will work like as a map. আমরা যখন কোনো জায়গায় যাই তখন গুগল ম্যাপ ব্যবহার করি আমরা, এখান থেকে ডানে যাব বামে যাব। আপনার রিসার্চের ফ্রেমওয়ার্ক হচ্ছে ঠিক সেরকম একটা ম্যাপ, অর্থাৎ কোন ভেরিয়েবল আপনি নেবেন, কোন থিওরি আপনার সাথে রিলেটেড, এবং বলছে যে কোন লিটারেচার গুলা থেকে আপনি যদি ভেরিয়েবল গুলা কালেক্ট করেন, দেন সেই ভেরিয়েবল গুলা আপনার পেপারটাকে সুইটেবল করবে। এবং এগুলা কি এক্সপ্লেন করবে, এই যে ভেরিয়েবল আনবেন, থিওরি আনবেন লিটারেচার থেকে, এগুলো এক্সপ্লেন করবে why, what, and how the phenomenon occurs, অর্থাৎ নির্দিষ্ট ঘটনাটা কেন ঘটতেছে। I can give you an example, যেমন এমপ্লয়িরা যদি মোটিভেশন বেশি পায় তাহলে জব স্যাটিসফ্যাকশন বেশি হয়। এই যে জব স্যাটিসফ্যাকশন বেশি হয়, দিস ইজ এ ফেনোমেনন, একটা ঘটনা। তাহলে এই ঘটনাটা ঘটতেছে কেন? বিকজ অফ দেয়ার আর সাম সার্টেন রিজনস আর ইস্যুস দ্যাট রিলেটস টু দ্য জব স্যাটিসফ্যাকশন। হোয়াট আর দ্য ইস্যু? সেটা ইস্যু হচ্ছে মোটিভেশন। শুধু মোটিভেশন না, তাকে যদি রেকগনিশন বেশি দেওয়া হয়, তাকে যদি স্যালারি বেশি দেওয়া হয়, তাহলে এই যে রেকগনিশন, স্যালারি, দিজ আর দ্য ভেরিয়েবলস। সো রিসার্চ ফ্রেমওয়ার্ক আপনাকে বলে দেবে কোন ভেরিয়েবল গুলো আপনার রিসার্চের সাথে বেশি ফ্যাক্টর, এবং এই ভেরিয়েবল গুলো আপনি কোন থিওরি থেকে আনবেন, অর্থাৎ এই কনসেপ্ট গুলো কোন থিওরি থেকে আনবেন। এবং বলছে যে এই রিসার্চ ফ্রেমওয়ার্ক আপনাকে প্রোভাইড করবে, কি প্রোভাইড করবে? ইউ ক্যান ফাইন্ড সাম পয়েন্টস হিয়ার। এই যে প্রোভাইড ডিরেকশন এন্ড স্ট্রাকচার টু দ্য রিসার্চ, অর্থাৎ আপনাকে একটা নির্দিষ্ট ডিরেকশন দিবে এবং
বলছে যে স্ট্রাকচার অফ দ্য রিসার্চ, আপনার রিসার্চটা কেমন হবে, অর্থাৎ প্রথমে আপনি রিসার্চ কোয়েশ্চেন দিলেন, অবজেক্টিভ দিলেন, তারপরে আপনি হাইপোথিসিস থিওরিটিক্যাল ডেভেলপমেন্ট দিলেন, তারপরে আপনি সেইখান থেকে কনসেপচুয়াল মডেল আনলেন, তারপরে সেইখান থেকে আপনি হাইপোথিসিস ডেভেলপমেন্ট করতেছেন। এই যে একটার সাথে একটা রিলেশন, সেই স্ট্রাকচারটা এখানে এই লিটারেচার রিসার্চ ফ্রেমওয়ার্ক আপনাকে দিবে। এন্ড দেন বলছে দেখেন হেল্পস টু আইডেন্টিফাই কি ভেরিয়েবলস, রিসার্চ ফ্রেমওয়ার্ক আপনাকে কি ভেরিয়েবল কোনগুলো সেগুলো আপনাকে হেল্প করবে টু আইডেন্টিফাই করতে। এন্ড দেন কানেক্টস থিওরি এন্ড প্র্যাকটিসেস, অর্থাৎ আমি যে বললাম যে যদি এমপ্লয়ি পারফরমেন্স এমপ্লয়িকে মোটিভেশন বেশি দেওয়া হয় তাহলে তার পারফরমেন্সটা ভালো হবে, এইটা আপনি কিভাবে পাইলেন? বিকজ অফ ইট ইজ অলরেডি বিন এস্টাবলিশড কেন? যদি মোটিভেশন দেওয়া হয়, এটা কি কোন থিওরি? ইয়েস, অফকোর্স দেয়ার আর টু থিওরিজ রিলেটেড টু দিস। একটা হচ্ছে হার্জবার্গ টু ফ্যাক্টর থিওরি, দুই নম্বর হচ্ছে মাসলোস নিড হায়ারার্কি থিওরি। এই দুইটা থিওরিতে এই ভেরিয়েবল গুলো আছে। কোন ভেরিয়েবল গুলা? যে ভেরিয়েবল গুলো যে মোটিভেশন, তারপর রিকগনিশন, এইগুলা দিলে স্যাটিসফ্যাকশন বাড়ে এই ভেরিয়েবল। দ্যাটস ওয়াই আপনার এই রিসার্চ ফ্রেমওয়ার্ক আপনাকে থিওরি এবং প্র্যাকটিস এটা কানেক্ট করায় দেবে একসাথে। আপনার থিওরিটা আমরা কিভাবে প্র্যাকটিক্যাল ইউজ করি। এন্ড ফাইনালি বলছে এনশিওরস কনসিস্টেন্সি বিটুইন অবজেক্টিভস, মেথড এন্ড ফাইন্ডিংস, মেনি থিংস। অর্থাৎ আপনি যেমন হচ্ছে রিসার্চের মাথা থেকে শুরু করে টাইটেল থেকে শুরু করে রেফারেন্স পর্যন্ত সব যেমন ইন্টার রিলেটেড, আপনার রিসার্চ ফ্রেমওয়ার্কও ঠিক আপনাকে এইভাবে বলে দেবে। তাহলে রিসার্চ ফ্রেমওয়ার্ক এখানে লেখা আছে টাইপ। ইয়েস, রিসার্চ ফ্রেমওয়ার্ক এটা 3 ধরনের হয়। এখনই আমরা আলোচনায় আসতেছি আস্তে আস্তে। এতক্ষণ ধরে আমরা ইন্ট্রোডাকশন আলোচনা করছি। There are 3 types of research framework. এক নাম্বার বলছে theoretical framework, 2 নাম্বার conceptual framework, আর 3 নাম্বার বলছে analytical framework. You can find there theoretical framework, conceptual framework and analytical framework. এই 3টা ফ্রেমওয়ার্ক। এই 3টা ফ্রেমওয়ার্কে কি আমাদের রিসার্চের ক্ষেত্রে লাগে? ইয়েস, আমরা 3টাই ব্যবহার করি ভাই। কিন্তু আমরা বুঝিও না এই যে 3টা ব্যবহার করতেছি। হয়তোবা আমরা আমাদের ট্রেন্ড এইভাবে করে যাচ্ছি, আমরা রেগুলার ব্যবহার করি, কিন্তু হয়তোবা এইভাবে যে রিলেটটা আমরা করি না। এখন বলছে যে এই ফ্রেমওয়ার্কটা, রিসার্চ ফ্রেমওয়ার্কটা কেন ম্যাটার করে, মানে ম্যাটার কেন করে? ম্যাটার করে এই কারণেই যে আপনার রিসার্চের ক্লারিটি এনশিওর করার জন্য, যে আপনার রিসার্চটা যখন আমি পড়ার পরে আমার কাছে খুব ক্লিয়ার মনে হবে তখনই যদি আপনার ফ্রেমওয়ার্ক থাকে। বলছে 60% ক্লিয়ারেন্স অর্থাৎ ক্লারিটি আপনি পাবেন যদি আপনি ফ্রেমওয়ার্ক ব্যবহার করেন রিসার্চের ক্ষেত্রে। দেন 2.8 টাইমস সাইটেশন রেট, অর্থাৎ ক্লারিভেট 2020 তে বলছে যে যদি আপনি রিসার্চ ফ্রেমওয়ার্ক ব্যবহার করেন তাহলে আপনার যে সাইটেশন আছে সেই সাইটেশনটা প্রায় 3 গুণ বাড়বে। এন্ড বলছে যে 20% বেড়ে যায় অ্যাকসেপ্টেন্স রেট অনলি বিকজ অফ ইফ ইউ ইউজ দ্য রিসার্চ ফ্রেমওয়ার্ক। এন্ড ফাইনালি 35 to 40% ড্রপ ইন ইম্প্যাক্ট অফ ফ্রেমওয়ার্ক অ্যাবসেন্ট। এবং বলছে যদি আপনি রিসার্চ ফ্রেমওয়ার্ক ব্যবহার না করেন, অর্থাৎ আপনি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এন্ড অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক কোনোটাই যদি ব্যবহার না করেন বা একটা যদি মিসিং হয়, তাহলে 40% পর্যন্ত আপনি এটা ইম্প্যাক্ট ফলাইতে পারে, মানে আপনার রেজেক্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো ইটস অ্যাবসলিউটলি ক্লিয়ার ফর এভরিওয়ান যে এই যে ফ্রেমওয়ার্ক গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো সবার প্রথমে কোন ফ্রেমওয়ার্কটা? সবার প্রথমে আমাদের যে ফ্রেমওয়ার্কটা আসতেছে which is থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে যাওয়ার আগে আমরা একটা এক্সাম্পল দেখে যাই। এই এক্সাম্পলটা, দিস এক্সাম্পল অথবা দিস ফ্রেমওয়ার্ক ইন্ডিকেটস 3 ধরনের ফ্রেমওয়ার্ক, একটা থিওরিটিক্যাল, একটা কনসেপচুয়াল এবং হচ্ছে অ্যানালাইটিক্যাল। কিভাবে একটু খেয়াল করেন, আমরা যদি টপিক দিস ইজ কি বলে একটা অ্যাজাম্পশন টপিক নিছি, আমরা অ্যাজিউম করে নিছি এমপ্লয়ি বার্ন আউট ইন দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। বলছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যারা এমপ্লয়ি বা লেবার যারা আছে তাদের কি পরিমাণ বার্ন আউট হয়। যদি আমরা কোনো ফ্রেমওয়ার্ক, শহীদ আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে। ওকে ফাইন। এখন আমি আপনাকে একটা কোয়েশ্চেন করি, যদি আমি আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে রিসার্চ করতে বলি বা আপনি যদি করেন, অথবা এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে যদি করেন, তাহলে এর সাথে আর কয়েকটা ভেরিয়েবল বা টার্ম রিলেট করা যায় এরকম কেমন আছে? যেমন এআই, আপনি এআই বলছেন, আমি এআই বলছি, তারপর চ্যাট জিপিটি। স্যার আপনার কথা ব্রেইনে ভেঙে আছে, যদি আবার একটু। আমরা বলছি যে যদি আমরা কোনো রিসার্চ করি এনএলপি নিয়ে, এনএলপি আমাদের মেইন থিম, তাহলে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আনতে পারি, সেখানে আমরা চ্যাট জিপিটি আনতে পারি, আমরা পাইথন আনতে পারি, ডিপ লার্নিং আনতে পারি না? দিস আর দ্য ভেরিয়েবলস অথবা দিস আর দ্য কনসেপ্টস হুইচ আর রিলেটেড টু দিস এআই, তাই না? এখন সিমিলারলি এই যে করতে পারি, জি ঠিক সিমিলারলি আপনি টাইটেলটা খেয়াল করবেন,
হ্যাঁ, টাইটেলটা খেয়াল করবেন, এমপ্লয়ি বার্ন আউট ইন দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। এই যে এমপ্লয়ি বার্ন আউট, যদি আমরা ফ্রেমওয়ার্ক ব্যবহার না করি রিসার্চের ক্ষেত্রে, তাহলে দেখেন উইদাউট ফ্রেমওয়ার্ক যদি আমরা ব্যবহার করি, তাহলে র্যান্ডমলি স্টাডিং স্ট্রেস, ওয়ার্কলোড এন্ড জব ডিসস্যাটিসফ্যাকশন। কারণ আমরা জানি বার্ন আউটের সাথে এই তিনটা ভেরিয়েবল খুবই ক্লোজলি রিলেটেড, স্ট্রেস, ওয়ার্কলোড এন্ড স্যাটিসফ্যাকশন। আর যদি আমরা ফ্রেমওয়ার্ক ব্যবহার করি, আমরা যদি কোনো ফ্রেমওয়ার্ক ব্যবহার করি, খেয়াল করবেন, তাহলে আমরা প্রথমত এই যে স্ট্রেস, ওয়ার্কলোড এন্ড স্যাটিসফ্যাকশন, এই তিনটা ভেরিয়েবল কোথা থেকে আসছে? এই তিনটা ভেরিয়েবল আসছে একটা থিওরি থেকে। এই থিওরিটা কোনটা? জব ডিমান্ড রিসোর্স থিওরি, জব ডিমান্ড, জেডিআর থিওরি। খেয়াল করবেন, বার্নআউটের সাথে রিলেটেড there are three variables we have used, একটা স্ট্রেস, ওয়ার্কলোড এন্ড স্যাটিসফ্যাকশন। এই তিনটা ভেরিয়েবল আমরা রিলেট করলাম। তাহলে আমরা যদি ফ্রেমওয়ার্ক ব্যবহার না করি, তাহলে এই তিনটা ভেরিয়েবল সম্পর্কে আমরা ঢালাওভাবে আমাদের লিটারেচারে লিখে দেব। আর যদি ফ্রেমওয়ার্ক ব্যবহার করি, তাহলে আমাদেরকে বলতে হতেছে যে এই তিনটা ভেরিয়েবল আমরা কোন থিওরি থেকে আনছি। এই থিওরি জব ডিমান্ড রিসোর্স থিওরি। এখন এটাকে থিওরি বলতে পারেন, আবার এটা আপনি লিটারেচারও আনতে পারেন, বা লিটারেচার বলতে পারেন, কারণ এই লিটারেচারের মধ্যেই এই জেডিআর থিওরিগুলো আগে প্রিভিয়াস লিটারেচারে অথবা প্রিভিয়াস পাবলিশ পেপারে ছিল। এখন কি বলছে, যদি উইথ ফ্রেমওয়ার্ক আমরা ব্যবহার করি, অ্যাঙ্কর্ড ইন জব ডিমান্ড রিসোর্স থিওরি, যদি ফ্রেমওয়ার্ক ব্যবহার করি, বলছে এই দেখেন, এই যে ওয়ার্কলোড, আমাদের ওই ওয়ার্কলোড এটা ডিমান্ড, অর্থাৎ এই দেখেন আমরা কিন্তু থিওরি থেকে জেনারেট করতেছি। আবার বলছে সুপারভাইজার সাপোর্ট, আবার বলছে সুপারভাইজার সাপোর্ট আছে রিসোর্স, আবার বলছে টু বার্ন আউট এন্ড পারফরমেন্স। সো জব ডিমান্ড রিসোর্স থেকে এই থিওরিগুলো আমরা, এই ভেরিয়েবল গুলো আমরা জেনারেট করছি, জব ডিমান্ড রিসোর্স থিওরি। এখন দেখেন এই যে আমাদের রিসোর্সের মডেলটা, এই যে মডেল, এখন মডেলের মধ্যে দেখেন আমরা অ্যারো বসাইছি, অ্যারো, ইফ ইউ সি দ্যাট অ্যারো বসাইছি এবং উপরে প্লাস মাইনাস এইগুলা বসাইছি। এখন একটু খেয়াল করেন, আমি যদি বলি যে এনএলপির সাথে ডিপ সরি মেশিন লার্নিং এর সাথে ডিপ লার্নিং এর একটা ক্লোজলি কানেকশন আছে, আছে না? এই তো, এখন এই ক্লোজলি কানেকশন যে আছে, এই কানেকশনটা নির্ধারণ করে হচ্ছে অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক। এই যে প্লাস চিহ্ন, অর্থাৎ এনএলপির সাথে অথবা ডিপ লার্নিং এর সাথে মেশিন লার্নিং এর একটা ভালো পজিটিভ রিলেশনশিপ। যখন পজিটিভ রিলেশনশিপ, শহীদ বোঝা যাচ্ছে কি আমার কথা? জি স্যার, বোঝা যাচ্ছে। মাঝে মধ্যে একটু সমস্যা করতেছে। আমি বুঝতে পারি না, তাহলে আমার ইন্টারনেট, আমার মোবাইলটা কানেক্ট করতাম, এটা আসলে মানে সমস্যা তো। আচ্ছা যাই হোক, দেখি যতটুকু পারি আর কি আমরা। হ্যাঁ, যদি না বুঝি তাহলে নেক্সট দিন আরেকটা সেশন নেব, সমস্যা নেই। তো এখন বলছে যে দেখেন, জব ডিমান্ড রিসোর্স থিওরি থেকে আমরা দুইটা ভেরিয়েবল, মেইন ভেরিয়েবল জব ডিমান্ডস এবং জব রিসোর্স পাইলাম। এখন এই জব ডিমান্ডস কোনটা? জব ডিমান্ড থেকে সোজা চলে গেল বার্ন আউট, যেটা কিনা এই যে ওয়ার্কলোড। আবার বলছে জব রিসোর্স থেকে চলে গেছে ওয়েলবিং। দেখেন আমরা এখন এই যে অ্যারো দিয়ে সাজাচ্ছি। তাহলে এই যে প্রথমটা উইথ ফ্রেমওয়ার্ক, উইদাউট ফ্রেমওয়ার্ক, সেটা হচ্ছে আমাদের কনসেপচুয়াল মডেল, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। অর্থাৎ আমরা শুধু রিসোর্স থেকে, আমরা শুধু থিওরি থেকে ভেরিয়েবল গুলা জেনারেট করতেছি, এন্ড ওই ভেরিয়েবল গুলার একটা শুধু অ্যারো এবং রিলেশনশিপ মেনটেন করতেছি। দিস ইজ কল্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। আর যদি আমরা ওই ভেরিয়েবল গুলাই যদি কোনো থিওরি থেকে জেনারেট করি, তাহলে এটা হচ্ছে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। এবং এই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ককে যখন আমরা এম্পেরিক্যালি টেস্ট করার জন্য যখন রিলেশনটা বের করতেছি, পজিটিভ নেগেটিভ, তখন এটাকে আমরা অ্যানালাইটিক্যাল ফ্রেমওয়ার্ক বলছি। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য এক্সাম্পল বাই হুইচ ইউ ক্যান ফাইন্ড দ্য, একেবারে তিনটা ফ্রেমওয়ার্ক এখানে আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। এখন এইটুকু আমরা আলোচনা করে তারপরে সামনের দিকে যাচ্ছি আমরা। আমাদের ফার্স্ট ফ্রেমওয়ার্ক সেটা ছিল থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। একটু খেয়াল করেন, এই যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, এইটা একটা ফ্রেমওয়ার্ক, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। একেবারে টাইটেলে লেখা আছে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক এক্সাম্পল ইন এ ফিগার, একটা ফিগারের মধ্যে দিছি আমরা। দেখেন প্রথমেই এখানে লেখা আছে এমপ্লয়ি মোটিভেশন। এমপ্লয়ি মোটিভেশন বাড়াতে পারে এই ফ্যাক্টর গুলো, দিজ আর দ্য ফ্যাক্টরস: ওয়ার্ক এনভায়রনমেন্ট, পে এন্ড বেনিফিটস, ম্যানেজমেন্ট সিস্টেমস, অর্গানাইজেশন বেনিফিটস। এবং এমপ্লয়ি মোটিভেশন ডিরেক্টলি রিলেটেড টু দ্য কাস্টমার স্যাটিসফ্যাকশন অথবা জব স্যাটিসফ্যাকশন। দ্যাট মিনস ইফ এমপ্লয়ি মোটিভেশন ইনক্রিজেস, যদি এমপ্লয়ি মোটিভেশন বাড়ে, তাহলে জব স্যাটিসফ্যাকশনও বাড়ে। আর এই এমপ্লয়ি মোটিভেশন এবং জব স্যাটিসফ্যাকশনের মধ্যে there are some factors which can influence either employee motivation or
customer satisfaction. These are the factors: work environment, pay and benefits, management systems, and organization visions. এখন এই দেখেন ফিগার এখানে লেখা আছে, ফিগার 1 থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। এটা এই ফ্রেমওয়ার্ক দেখে আপনি কিছু বুঝবেন না। এখন জানতে হবে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা কি আমাদের। দেখেন এইখানে লেখা আছে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ইজ দ্য ফাউন্ডেশন অফ ইউর রিসার্চ। এটাকে বলে যে এ ফাউন্ডেশন অফ দ্য থিওরি, কোন থিওরিটা আপনি ব্যবহার করবেন এবং ওই থিওরি থেকে আপনি যে রিসার্চ পেপার তৈরি করতে যাচ্ছেন বা টাইটেল নিতে যাচ্ছেন, সেই টাইটেলের কোন কোন ভেরিয়েবল গুলো আপনি গ্যাদার করবেন, কালেক্ট করবেন, এইটা হচ্ছে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। ইটস নট অ্যান ইজি, ইউ নিড টু নো মেনি থিংস। মানে একটা রিসার্চ পেপারের একসাথে 3, 4টা 5টা থিওরি পর্যন্ত আপনার রিলেট করা থাকতে পারে, অথবা এরকম হতে পারে যে আপনি একটা থিওরি থেকে 2টা ভেরিয়েবল, আরো একটা থিওরি থেকে 2টা ভেরিয়েবল, আরো একটা থিওরি থেকে 2টা ভেরিয়েবল, এই 6টা ভেরিয়েবল দিয়ে আপনি কাজ করতে পারেন। হ্যাঁ, দেখেন কি বলছে, এ থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ইজ এ ওয়েল এস্টাবলিশড থিওরি অর সেট অফ থিওরিজ, একটা থিওরি অথবা 2টা থিওরি that guide your study by explaining why certain relationship exist between variables। বলছে যে আপনি একটু খেয়াল করে থাকেন, আপনারাও এসএসসি, ইন্টার এবং ইউনিভার্সিটিতে এসে অনেকগুলো থিওরি আলোচনা করছেন। এই প্রত্যেকটা থিওরি কিন্তু আমরা সোসাইটিতে ইম্প্যাক্ট ফেলাই এবং এই থিওরিগুলোর সাথে কিন্তু অনেকগুলা ফ্যাক্টর জড়িত থাকে, ভেরিয়েবল জড়িত থাকে। এই জন্য বলছে আপনি যখন রিসার্চ করবেন, ওই রিসার্চের ক্ষেত্রে কোন থিওরিটা আপনি ব্যবহার করবেন, শুধু একটা থিওরি না, আপনি 2টা 3টা থিওরি আপনি ব্যবহার করতে পারেন, এবং কোন কোন ভেরিয়েবল গুলা ওই থিওরি থেকে জেনারেট করবেন, সেই ভেরিয়েবল গুলোর মধ্যে সম্পর্ক কেমন বিদ্যমান, সেইটা আপনি যখন শো করবেন, দিস ইজ কল্ড থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। এটাকে বলে ফাউন্ডেশন অফ দ্য থিওরি। দেখেন একটু সামনের দিকে যদি যাই আমরা, দেখেন এক্সাম্পল 1 আর এক্সাম্পল 2 একটু খেয়াল করবেন। যদি এক্সাম্পল 1 এমপ্লয়ি মোটিভেশন, দেখেন আমরা টপিক দিছি, একটা উদাহরণ দিচ্ছি আমরা এখানে, উদাহরণের টপিক লেখা আছে এমপ্লয়ি মোটিভেশন ইনক্রিজেস কাস্টমার স্যাটিসফ্যাকশন। একটু খেয়াল করি, আমাদের টাইটেলটা হচ্ছে এমপ্লয়ি মোটিভেশন ইনক্রিজেস কাস্টমার স্যাটিসফ্যাকশন, অর্থাৎ আমরা যদি এমপ্লয়ীদেরকে মোটিভেশন বেশি দেই তাহলে কাস্টমার স্যাটিসফ্যাকশন অথবা জব স্যাটিসফ্যাকশন বেড়ে যায়। এখন এইটার মধ্যে আমরা কোন থিওরি ব্যবহার করতেছি, এটার মধ্যে উই আর ইউজিং হার্জবার্গ টু ফ্যাক্টর থিওরি। হার্জবার্গ টু ফ্যাক্টর থিওরি কেন বলতেছি আমরা? হার্জবার্গ, শহীদ আপনার ওইখান থেকে একটু যদি মিউট করতেন, আমার এখানে শব্দ শোনা যাচ্ছে একটু। হার্জবার্গের টু ফ্যাক্টর থিওরি আমাদের বিজনেসের ক্ষেত্রে খুব রিনাউন্ড একটা থিওরি। এই থিওরি বলে যে মানে মানুষকে, এমপ্লয়িকে দুইভাবে মোটিভেট করা যায়। এই দুইভাবে মোটিভেট করা যায় কিভাবে? একটা হচ্ছে মোটিভেটর, মানে দুইটা ওয়েতে মানুষকে মোটিভেট হয়। এই দুইটা ওয়েতে অনেকগুলো ফ্যাক্টর আছে। যেমন 1 নাম্বার ফ্যাক্টর হচ্ছে মোটিভেটরস। মোটিভেটরস ফ্যাক্টরের মধ্যে অ্যাচিভমেন্ট আছে, রিকগনিশন আছে। দেখেন মোটিভেটর বলতে হচ্ছে অ্যাচিভমেন্ট এন্ড রিকগনিশন। এই ফ্যাক্টর গুলা যদি আপনি না পান তাহলে আপনার কাছে কোনো সমস্যাই না, কিন্তু যদি পান, আপনি এই ফ্যাক্টর গুলো যদি আপনাকে দেওয়া হয়, অ্যাচিভমেন্ট, রিকগনিশন, আপনার পারফরমেন্স অনেক বাড়বে। এই ধরনের ফ্যাক্টরকে আমরা মোটিভেটর ফ্যাক্টর বলি। আর হাইজিন ফ্যাক্টর হচ্ছে স্যালারি সুপারভিশন, অর্থাৎ আপনি যে সময় আপনি ফ্যাক্টর গুলা পাওয়ার কথা, ঠিক সেই সময় যদি আপনি না পান তাহলে আপনি খুব বিরক্ত হবেন। তো এই ফ্যাক্টর গুলা কোনটা? স্যালারি এন্ড সুপারভিশন। তাহলে দেখেন হার্জবার্গের টু ফ্যাক্টর থেকে আমরা 4টা ভেরিয়েবল পাইলাম, 4টা না, টোটাল 12টা ভেরিয়েবল আছে। মোটিভেটরে আছে 6টা, হাইজিনে আছে 6টা, কিন্তু আমরা আমাদের রিসার্চের সুবিধাতে আমরা দুইটা নিতেছি। এখানে অ্যাচিভমেন্ট নিলাম, সরি, এখানে অ্যাচিভমেন্ট নিলাম, মোটিভেটরের মধ্যে অ্যাচিভমেন্ট নিলাম এবং রিকগনিশন নিলাম। আর হাইজিন ফ্যাক্টরের মধ্যে আমরা নিলাম হচ্ছে যেগুলো এমপ্লয়িকে মেইনটেইন করতে সহায়তা করে। আমরা দুইটা ফ্যাক্টর নিলাম, একটা হচ্ছে স্যালারি, একটা হচ্ছে সুপারভিশন। বুঝতে পারছেন? দেখেন প্রিভেন্ট ডিসস্যাটিসফ্যাকশন। এখন এই 4টা ভেরিয়েবল যে আমরা নিলাম, এই 4টা ভেরিয়েবল আমাদের কি করবে? এই 4টা ভেরিয়েবল কোথা থেকে আমরা পাইলাম? আমরা পাইলাম হচ্ছে থিওরি থেকে। কোন থিওরি থেকে? হার্জবার্গের টু ফ্যাক্টর থিওরি থেকে, এই থিওরি থেকে। এখন এই 4টা ভেরিয়েবল নিয়ে আমরা কি করব? আমরা যদি কোয়ান্টিটিভ করি, কোয়ান্টিটিভ রিসার্চ পেপার করি, তাহলে এই 4টা ভেরিয়েবল দিয়ে আমরা একটা কোয়েশ্চেনিয়ার তৈরি করব। সেই কোয়েশ্চেনিয়ার আমাদের হেল্প করবে, দেখেন, বিল্ড অ্যাপ্লিকেশন। কোথায় অ্যাপ্লাই করব? বিল্ড সার্ভে আইটেমস বেসড অন দ্য মোটিভেটরস এন্ড হাইজিন ফ্যাক্টরস। অর্থাৎ এই 4টা ভেরিয়েবল দিয়ে আপনি এখন স্টেটমেন্ট তৈরি করে মানুষের কাছ থেকে মতামত নেবেন, লেবারদের কাছ থেকে মতামত নেবেন, এমপ্লয়ীদের কাছ থেকে মতামত নেবেন যে আসলেও এই 4টা ভেরিয়েবলের কি কোনো ইম্প্যাক্ট আছে কিনা জব স্যাটিসফ্যাকশনে। এই একটা ভেরিয়েবলের আন্ডারে আপনি 2টা 3টা 4টা 5টা স্টেটমেন্ট পর্যন্ত আপনি ডেটা কালেকশন করতে পারেন। এখন দেখেন তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম হচ্ছে হার্জবার্গের টু ফ্যাক্টর থিওরি থেকে আমরা
দুই ধরনের ফ্যাক্টর, দুই ক্যাটাগরির ফ্যাক্টর এবং 4টা ভেরিয়েবল আমরা পাইলাম। 4টা কনসেপ্ট আপনি বলতে পারেন। 4টা আমরা কনসেপ্ট পাইলাম। এই 4টা কনসেপ্ট দিয়ে আমাদের পুরো কোয়েশ্চেনের বাকিগুলা থিসিস যে হাইপোথিসিস ডেভেলপ করা লাগবে, অ্যানালাইসিস করা লাগবে, সবকিছু করা লাগবে। সো দিস 4 ফ্যাক্টরস আর ভেরি ইম্পর্টেন্ট। এইটা গেল একটা এক্সাম্পল। ঠিক এই এক্সাম্পলটা দিয়েই আপনি যদি খেয়াল করেন, এই দেখেন যে এমপ্লয়ি মোটিভেশনের সাথে এই যে ফ্যাক্টর গুলা জড়িত। ওয়ার্ক এনভায়রনমেন্ট, আমি অন্য একটা ফ্যাক্টর দিচ্ছি এখানে, ওয়ার্ক এনভায়রনমেন্ট, অর্থাৎ এখানে রিকগনিশন, এইগুলো আনবেন। তাহলে এমপ্লয়ি মোটিভেশন ইজ ক্লিয়ারলি রিলেটেড টু দিস ফ্যাক্টরস and these factors is related to the job satisfaction as well. অর্থাৎ এমপ্লয়িকে যদি মোটিভেশন দাও থ্রু এই যে হাইজিন ফ্যাক্টর এবং মোটিভেশনাল ফ্যাক্টর, এই ফ্যাক্টর দিয়ে যদি এমপ্লয়িকে মোটিভেট করা যায় তাহলে কাস্টমার স্যাটিসফ্যাকশন আপনার বাড়বে। তাহলে দেখেন আমরা রিলেশনশিপ পাইলাম, এই মোটিভেশনের সাথে ওয়ার্ক এনভায়রনমেন্টের একটা রিলেশনশিপ আছে, ওয়ার্ক এনভায়রনমেন্টের সাথে কাস্টমার স্যাটিসফ্যাকশন একটা রিলেশনশিপ আছে। এই যে রিলেশনশিপ গুলা, এইগুলোও এক্সপ্লেইন করে আপনার থিওরি। বুঝতে পারছেন শহীদ? আপনি কি বুঝতেছেন বিষয়গুলা? জি স্যার, বুঝতেছি স্যার। স্যার, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক নিয়ে আমার একটু প্রশ্ন ছিল, যদি আপনি আর একটু আলোচনা করে তারপরে বলেন। এক্সাম্পল 2টা একটু জি জি পড়ে নেন। এক্সাম্পল 2টা আপনি একটু দেখেন। এক্সাম্পল 2টা যদি দেখেন তাহলে আমাদের থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আমরা আলোচনা করব না। দেখেন টপিক কি দেওয়া আছে এখানে? টপিক স্যার, এন্টারপ্রেনিউরিয়াল ইন্টেনশন অ্যামং ইউনিভার্সিটি স্টুডেন্ট। আর আমরা কোন থিওরি ইউজ করছি? জি, থিওরি অফ প্লান্ট বিহেভিয়ার অফ ওকে, জেন আর্জেন নামে একজন ব্যক্তি, আইজেন, 1991 সালে উনি এটা বলছে যে আমরা এই থিওরিটার মাধ্যমে আমরা এই এন্টারপ্রেনিউরিয়াল ইন্টেনশন নির্ধারণ করতে পারি। এই থিওরির মধ্যে, থিওরি অফ প্ল্যান্ট বিহেভিয়ারের মাধ্যমে। এখন দেখেন কি বলছে, দেখেন এই থিওরির মধ্যে দেয়ার আর 3 ফ্যাক্টরস ইউ ক্যান ফাইন্ড। 3টা ফ্যাক্টর আপনি পাবেন এখানে। 1 নাম্বার ফ্যাক্টর হচ্ছে অ্যাটিটিউড, সাবজেক্টিভ নর্ম এবং হচ্ছে পারসিভড বিহেভিয়ার। এই তিনটা ভেরিয়েবলই কিন্তু এই থিওরির মানে কি বলে ফ্যাক্টর। এবং এই 3টা ভেরিয়েবলেই একজন মানুষের ইন্টেনশন ফিক্স করে যে সে এন্টারপ্রেনিউর হবে কি হবে না। অর্থাৎ থিওরি অফ প্ল্যান্ট বিহেভিয়ার, আপনি আগে থেকে যদি পূর্বানুমান করে নেন আপনি এন্টারপ্রেনিউর হবেন কি হবেন না। তাহলে দেখেন আমরা কি বললাম, আমরা টাইটেল দেখলেই আমরা বলতে পারি এই থিওরিগুলো আমাদের এই রিসার্চের জন্য গুরুত্বপূর্ণ। বুঝতে পারছেন? এখন দেখেন এই তিনটা ভেরিয়েবল দিয়ে আমি এখন একটা সার্ভে তৈরি করব। এই দেখেন সার্ভে অ্যাটিটিউড। দেখেন আমি যদি এখন বলি যে পজিটিভ অ্যাটিটিউডের এমপ্লয়িরা কি বলে এন্টারপ্রেনিউর বেশি, পজিটিভ অ্যাটিটিউডের মানুষরা এন্টারপ্রেনিউরশিপ বেশি হতে পারে। আপনি এখন যদি স্কেল দিয়ে দেই, স্ট্রংলি এগ্রি, স্ট্রংলি ডিসএগ্রি, আপনি আনসার করবেন না। সো এই থিওরি অফ প্ল্যান্ট বিহেভিয়ার ইজ দ্য থিওরি শহীদ, শোনা যাচ্ছে কি আমাকে? আমি বুঝতে পারতেছি না শহীদ মিসিং কিনা, আমি আসলে ক্লিয়ার না। ইন্টারনেটে আসলে সেটআপ যদি ডিস্টার্ব হয় তাহলে এই প্রবলেম গুলা হয়। শহীদ, আর ইউ দেয়ার? শুনতে পাচ্ছেন কি শহীদ? আমি কনফিউজড, আই ডোন্ট নো। আচ্ছা আমি একটু দেখি, আমি কথা বলি আর কি।
ও আচ্ছা, আমি তো আছি দেখছি এখানে। আমি তো একা একা আছি, তার মানে হচ্ছে আমি কথা বলতে পারি, নো প্রবলেম। ফাইন। সো আমরা তাহলে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা আলোচনা করলাম। আমরা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আর বেশি আলোচনা করবো না, কারণ আমাদের আরো দুইটা ফ্রেমওয়ার্ক আলোচনা করতে হবে। আমি যদি ফাইনালি আর একবার রিভিউ দিই, তাহলে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বলতে বুঝাই আমরা যে টপিক নিয়ে আমরা রিসার্চ করতেছি। আমরা ছোটবেলা থেকে অনেকগুলো থিওরি আমরা বিভিন্ন সময় আলোচনা করছি আমাদের নিজেদের রিলেটিভ সাবজেক্টসে। সো এই থিওরির কোন থিওরিগুলো আমাদের রিসার্চের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেই থিওরিগুলো সামহাউ আমরা আমাদের রিসার্চে ইমপ্লিমেন্ট করব। শুধু তাই না, আমরা আমাদের ওই রিসার্চ থেকে, আমাদের ওই থিওরি থেকে কোন কোন ভেরিয়েবল গুলো আমাদের দরকার, সেই ভেরিয়েবল গুলো জেনারেট করবো, সেটাকে আমরা রিসার্চ ফ্রেমওয়ার্ক এবং রিসার্চ থিওরি বলতেছি, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বলতেছি। তো এরপরে যদি আমরা আমরা এই 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 যে থিওরি, মানে আমরা যদি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বুঝতে পারি, তাহলে আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা, শহীদ মাঝখানে খুব আমি কনফিউশনে পড়ে গেছিলাম যে আমি লাইনে আছি কি নাই, সম্ভবত আপনি একটু ডিসকানেক্ট হয়েছিলেন। জি স্যার, আমার নেটওয়ার্কে এসেছে। আচ্ছা, নো প্রবলেম। তো এখন তাহলে আমরা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক যদি আমরা বুঝতে পারি, আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আমরা বুঝতে পারবো। ইটস নট এ বিগ ডিল, একই জিনিস। অর্থাৎ যে থিওরি আমরা আমাদের রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করতেছি, ওই থিওরির কোন কোন কনসেপ্ট গুলা, কোন কোন ভেরিয়েবল গুলো আমাদের দরকার, সেইটা আমরা শুধু ডায়াগ্রামের মাধ্যমে বসায় দেওয়া, এটাকে আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলি। তাহলে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলতে কি, কেন আমাদের দরকার এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা, আমাদের দরকার কেন? কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দরকার এই কারণেই যে দেখেন, এই যে মাসলোস নিড হায়ারার্কি থিওরি অথবা জব স্যাটিসফ্যাকশন অথবা এমপ্লয়ি মোটিভেশন, এই সাবজেক্টগুলো, এই কনসেপ্টগুলা যে শুধু বিজনেসের স্টুডেন্টরা পড়বে তা না। আমরা অনেক সময় এরকম পাই যে মেডিসিন, ট্রিপলি, সিএসসি রিসার্চার তারাও এই ধরনের টপিকগুলো পড়ে। তখন তারা তো এই কনসেপ্টগুলো সম্পর্কে একটু জানতে হবে তাদের। তখন এই কনসেপ্টগুলো জানানোর জন্য এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আপনি যদি খেয়াল করেন, আমরা প্রথমেই আবার শুরু করছি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে। এই ফ্রেমওয়ার্কটা এবং রিসার্চ ফ্রেমওয়ার্কে বা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে খুব একটা তফাৎ নেই, একই রকম, পুরো একই রকম আমরা দেখলাম। এখন সেইটা ধারাবাহিকভাবে যদি একটু সামনের দিকে যাই, তাহলে দেখেন এখানে লেখা আছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইজ এ কনস্ট্রাক্টেড ফ্রম প্রিভিয়াস লিটারেচার। অর্থাৎ আপনি এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এই কনসেপ্ট যেগুলো আসবে সেগুলো প্রিভিয়াস লিটারেচার থেকে, অবজারভেশন থেকে, রিসার্চার্স ইনসাইট, অর্থাৎ যারা লিখে রাখবে তাদের কাছ থেকে। এবং বলছে নট নেসেসারিলি বেসড অন এ সিঙ্গেল থিওরি, যে কোনো একটা থিওরি থেকে যে আপনি আনবেন এরকম না, একসাথে 3টা 4টা 5টা থিওরিও আনতে পারেন। তবে 3 থিওরিজ আর কি বলে স্ট্যান্ডার্ড, 3টার বেশি থিওরি ব্যবহার করা উচিত না। এখন আবার যদি একটু খেয়াল করি, এ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইজ ইউর ওন ইন্টারপ্রিটেশন অফ হাউ রিসার্চ প্রবলেম উইল বি এক্সপ্লোরড বেসড অন থিওরি, লিটারেচার এন্ড লজিক। অর্থাৎ আপনি পেছনের যে লিটারেচার রিভিউ পড়ে আসবেন, সেই পড়ে আসা থেকে, সেইখান থেকে আপনি যে কনসেপ্ট নিয়ে কাজ করতেছেন, সেই কনসেপ্ট গুলো সম্পর্কে পেছনে কি বলছে এবং পেছনে কি রিলেশন তৈরি করছে একটার সাথে একটা। আপনি যেমন বলছেন জব স্যাটিসফ্যাকশনের ইম্প্যাক্ট আছে, এমপ্লয়ি মোটিভেশনের ইম্প্যাক্ট আছে জব স্যাটিসফ্যাকশন। আমি আবার উল্টা বলতেছি, আমার রিসার্চ আসছে যে না, এমপ্লয়ি মোটিভেশনের কোনো ইম্প্যাক্ট জব স্যাটিসফ্যাকশনে নাই। এখন দেখেন, আমি আমি কিন্তু আলোচনা করতেছি এমপ্লয়ি মোটিভেশন, অথবা অথবা আমি আলোচনা করতেছি জব স্যাটিসফ্যাকশন, এইটা আলোচনা করতেছি। কিন্তু সেইখানে দেখেন, আমি এই যে পজিটিভ রিলেশন, নেগেটিভ রিলেশন, এইগুলোও কিন্তু টেনে নিয়ে আসছি প্রিভিয়াস লিটারেচার থেকে। এবং এই যে রিলেশনটা ডেভেলপ করা, এইটাকে আমরা বলতেছি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, একটার সাথে একটা রিলেশন মেনটেন করা। এটার উদ্দেশ্য কিভাবে, দেখেন এখানে উদ্দেশ্য লেখা আছে, কি কারণে এটা করা হয় ফ্রেমওয়ার্কটা ক্লারিফাইস। এইটা পড়ার দরকার নাই, এইখানে আমরা একটু আলোচনা করি দেখি। কই, হ্যাঁ এই যে এইখানে, হ্যাঁ, উদ্দেশ্য কি, উদ্দেশ্য না, উদ্দেশ্য পড়ে যায়। উদ্দেশ্য বলছে ক্লারিফাইস রিসার্চ মডেল, অর্থাৎ আমি যে রিসার্চ মডেলটা তৈরি করব, আমি যে রিসার্চ মডেলটা আলোচনা করব, আমি যে রিসার্চ মডেলটা ড্র করব, সেই রিসার্চ মডেলটা যেন ক্লিয়ারলি মানুষজন একবারেই দেখতে পারে, একবারেই বুঝতে পারে যে এইটাই হচ্ছে মডেল, এই ভেরিয়েবলের সাথে ওই ভেরিয়েবলের সম্পর্ক, এইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং এর মাঝখানে যে ভেরিয়েবল গুলো মডারেটিং ভেরিয়েবল অথবা মডারেটিং মিডিয়েটিং ভেরিয়েবল, মিডিয়েটিং এর সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সম্পর্কটা একটু বেশি, আবার মডারেটিং ভেরিয়েবলের সাথে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সম্পর্কটা একটু কম। এই যে সম্পর্কটা কম বেশি,
এইটা আমার মডেল আমাকে বলে দিবে এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের মাধ্যমে। আবার বলছে ডিফাইন্স ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট মিডিয়েটিং মডারেটিং ভেরিয়েবল, এই যে বললাম একটু আগে। এবং এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং থিওরি থেকে জেনারেটেড যে কনসেপ্ট গুলো আছে এইগুলাই আমাকে ডেটা কালেকশন এবং হাইপোথিসিস ডেভেলপমেন্টে হেল্প করবে। ডেটা কালেকশন হাইপোথিসিস কিভাবে হেল্প করবে দেখেন, আমরা তো কোনো মেথোডোলজিতে যাইনি, মেথোডোলজিতে গেলে আমরা বুঝতে পারতাম যদি আমরা সম্পর্ক নির্ধারণ করতে চাই একটা সাথে একটা, তাহলে আমরা কোরিলেশন করি। আমরা যদি ইফেক্ট নির্ধারণ করতে চাই তাহলে রিগ্রেশন করি। আমরা যদি কোন ফ্যাক্টরের লোডিং বেশি সেটা যদি করতে চাই তাহলে ফ্যাক্টর লোডিং। মডেল ফিট করার জন্য আমরা এসিএম ব্যবহার করি। আমরা মেজারমেন্ট করার জন্য আমরা সিএফএ করি, কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস গুলা করি। এইগুলা যে এই যে কোনগুলা করি সেগুলো আমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, আমার অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্কের সাথে রিলেটেড আমাকে বলে দিবে। আমরা যদি আরেকটু ডিটেলস আলোচনা করি, দেখেন বলছে যে যদি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক যদি আপনি ডেভেলপ করতে হয় তাহলে কোন কোন স্টেপ গুলো আপনার ফলো করা লাগবে। যে স্টেপ গুলো ফলো করা লাগবে, প্রথমে আইডেন্টিফাই কি কনস্ট্রাক্টস। এইটা কনস্ট্রাক্ট কি কনস্ট্রাক্ট আপনি কোন জায়গায় পাবেন? ফ্রম লিটারেচার। আপনি লিটারেচার রিভিউ পড়বেন, পড়ার পরে এই আপনি যে টপিক নিয়ে কাজ করতেছেন সেই টপিকে কোন কোন কনসেপ্ট গুলা এখন পর্যন্ত পৃথিবীতে জেনারেট হয়েছে সেইগুলো আপনি আনবেন। এবং আপনি যে থিওরি ব্যবহার করতেছেন সেই কনসেপ্ট গুলার থিওরি কোন থিওরিকে সাপোর্ট করতেছে সেই থিওরি আপনি ব্যবহার করা লাগবে। এই জন্য বলছে কি কনস্ট্রাক্ট গুলা ডেভেলপ করার জন্য আপনার এই রিসার্চ ফ্রেমওয়ার্ক দরকার, এবং দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেজ বলছে দেখেন ডিফারেন্ট রিলেশনশিপ, অর্থাৎ আপনি অনেকগুলো ভেরিয়েবল নিয়ে আসছেন, কনসেপ্ট নিয়ে আসছেন, এটার মধ্যে রিলেশনশিপ কেমন, কজ ইফেক্ট অর কোরিলেশন, অর্থাৎ কোনো ইম্প্যাক্ট আছে কিনা, ইফেক্ট বের করার জন্য কিনা, অথবা একটার সাথে একটা সম্পর্ক আছে কিনা। যেমন আমরা যে এই যে থিওরিটা, এই যে এইখানে যে ফ্রেমওয়ার্কটা ব্যবহার করছি, দেখেন এই যে ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্ক হচ্ছে ট্রান্সফরমেশনাল লিডারশিপ। এই লিডারশিপের তিনটা আছে, কি বলে, ক্যারেক্টারিস্টিক্স আছে। এই ক্যারেক্টারিস্টিক্স তিনটা যদি আপনি ইমপ্লাই করতে পারেন তাহলে আপনার জব স্যাটিসফ্যাকশন বাড়বে। ট্রান্সফরমেশনাল লিডারশিপের অবশ্যই হওয়া উচিত ক্যারিসমেটিক লিডার। 2 নাম্বার ইন্ডিভিজুয়ালাইজড কনসিডারেশন, অর্থাৎ প্রত্যেকটা ফলোয়ারের সাথে বা এমপ্লয়ির সাথে তার ডায়াডিক রিলেশনশিপ থাকবে, একজনের সাথে এক এক রকম রিলেশনশিপ। এন্ড ফাইনালি বলছে ইন্টেলেকচুয়াল স্টিমুলেশন, অর্থাৎ আপনার যে ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি আছে গেস করার, পূর্বানুমান করার, এই যে এইটা ব্যবহার কিভাবে করা যায় সেটা আপনার মেনটেন করতে হবে। এই তিনটা দেখেন, এই তিনটা ভেরিয়েবল এই যে এই ট্রান্সফরমেশনাল লিডারশিপের সাথে রিলেটেড। এই ভেরিয়েবল তিনটা ইম্প্যাক্ট ফলাইতেছে আবার জব স্যাটিসফ্যাকশনের সাথে। আবার আমি এই ট্রান্সফরমার লিডারশিপের সাথে আবার ডাইরেক্ট একটা রিলেশনশিপ করতে পারি জব স্যাটিসফ্যাকশনের। আবার আমি যদি ট্রান্সফরমেশন লিডারশিপের সাথে ইন্ডিভিজুয়াল কনসিডারেশন এন্ড জব স্যাটিসফ্যাকশন আনি, শুধু একটা ভেরিয়েবল আনি, তাও কোনো সমস্যা নেই, হবে আমার রিসার্চ, তাহলে কোশ্চেনটা ছোট হয়ে যাবে। এবং দেখেন কি বলছে এখানে, এইটা এক্সাম্পল। আপনি চাইলে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আপনি চাইলে মডেল আকারে দিতে পারেন অথবা ন্যারেটিভ ডেসক্রিপশনে দিতে পারেন। ন্যারেটিভ ডেসক্রিপশন কি বলতেছে? ন্যারেটিভ ডেসক্রিপশন হচ্ছে শুধু আপনি ভেরিয়েবল গুলোকে এরোর মাধ্যমে টেনে রিসার্চের মধ্যে বসাই দিবেন, এটাকে বলে ন্যারেটিভ ডেসক্রিপশন। দেখেন এই যে আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা ন্যারেটিভ ডেসক্রিপশন, দেখেন অর্গানাইজেশনাল সাপোর্ট, এইটার সাথে জব স্যাটিসফ্যাকশনের সম্পর্ক আছে। অর্থাৎ অর্গানাইজেশনাল সাপোর্ট যদি বেশি দেওয়া হয় জব স্যাটিসফ্যাকশন বাড়ে, আর জব স্যাটিসফ্যাকশন যদি বাড়ে তাহলে এমপ্লয়ি রিটেনশন, এমপ্লয়িরা থেকে যাবে প্রতিষ্ঠানে। এমপ্লয়ি রিটেনশন মানে সে সচরাচর যায় না। দেখেন তিনটা ভেরিয়েবলে কিন্তু রিলেটেড, অর্থাৎ তিনটা ভেরিয়েবলে কিন্তু আমার এক রিসার্চের ক্ষেত্রে ব্যবহার হইতেছে। তাহলে দেখেন আমি বলছি আমরা বলছি যে অর্গানাইজেশনাল সাপোর্ট জব স্যাটিসফ্যাকশন বাড়াইতেছে, আবার জব স্যাটিসফ্যাকশন এমপ্লয়ি রিটেনশন বাড়াইতেছে। এখন দেখেন জব স্ট্রেস মডারেট রিলেশনশিপ, দেখেন এই যে জব স্যাটিসফ্যাকশন, এই যে জব স্যাটিসফ্যাকশনটা, এই জব স্যাটিসফ্যাকশন এবং এই এমপ্লয়ি রিটেনশন, এই রিটেনশনের মাঝখানেও কোন একটা ভেরিয়েবল আপনি চাইলে আনতে পারেন। এইখানে লিখছে দেখেন, দেখেন জব স্যাটিসফ্যাকশন এমপ্লয়ি, যদি জব স্যাটিসফ্যাকশন বাড়ে এমপ্লয়ি রিটেনশন কমবে। আর মাঝখানে জব স্ট্রেস, স্ট্রেস বলতে হচ্ছে আমরা যদি জবের মধ্যে কোনো টেনশনে থাকি সেটা বলছে মডারেটস দ্য রিলেশনশিপ বিটুইন জব স্যাটিসফ্যাকশন এন্ড রিটেনশন। অর্থাৎ এই যে জব স্যাটিসফ্যাকশন এবং এমপ্লয়ি রিটেনশন, এইখানে যে এরোটা দেওয়া আছে, এরোর উপরে আরো একটা এরো দিয়ে আমরা জব স্ট্রেস আনলাম, অর্থাৎ জব স্যাটিসফ্যাকশনের মাঝখানে আবার স্ট্রেসও আছে। আলটিমেটলি যদি আপনার স্যাটিসফ্যাকশনটা যদি এমন লেভেলে চলে যায় যে আস্তে আস্তে কমতেছে কমতেছে কমতেছে, তখন আপনি মনে করেন এই যে জব স্ট্রেস যদি চলে আসে আপনার মধ্যে, আস্তে করে হচ্ছে আপনার জব রিটেনশনটা আবার কমে যাবে।
তাহলে there are some factors or variables which are simply known as the moderator and mediator, অর্থাৎ আমাদের এই যে তিনটা ভেরিয়েবল, এই তিনটা ভেরিয়েবলের মাঝখানেও কিন্তু আমাদের অনেকগুলো ভেরিয়েবল বা কনসেপ্ট এসে আমাদেরকে মিডিয়েট এবং মডারেট করতে পারে। যেমন জেন্ডার আসতে পারে, এইজ আসতে পারে, সেক্স আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে। ওই জেন্ডার এত কথাই তো বললাম। সুতরাং দেখেন কি বলছে, দিস শোস ডিরেকশনাল ফ্লো অর কন্ডিশনাল ইফেক্ট। বলছে এই যে আমাদের পুরো ফ্লোটা, অর্গানাইজেশনাল সাপোর্ট, জব স্যাটিসফ্যাকশন, এই এমপ্লয়ি রিটেনশন, এই তিনটাই আমাদেরকে ডিরেকশনাল ফ্লো মেনটেন করতেছে। অর্থাৎ জব সাপোর্ট আমাদের স্যাটিসফ্যাকশন বাড়াইতেছে, যখন স্যাটিসফ্যাকশন থাকতেছে তখন আমার এমপ্লয়ি রিটেনশন কমতেছে। একদিকে ডায়াগ্রামটা আমার যাইতেছে, একদিকে আমাদের কোনো বাঁকা নাই, তারপরে মডারেটর নাই, মিডিয়েটর নাই। তাহলে দেখেন এই যে আমরা শুধু এরোর মাধ্যমে তিনটা ভেরিয়েবল এখানে শো করলাম, এইটাকে বলে ন্যারেটিভ ডেসক্রিপশন। এই যে কনসেপচুয়াল, এটা কিন্তু কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের মধ্যে আপনি ন্যারেটিভ কনসেপচুয়াল, অর্থাৎ এটা কোনো ডায়াগ্রাম আপনি আঁকার নাই। কিন্তু সিমিলারলি যদি এটা একটা বক্সের মধ্যে ঠিক এইভাবে আঁকাইতেন, আপনি এই যে এইভাবে ডায়াগ্রামের মাধ্যমে আঁকাইতেন, তাহলে সেটাকে ডায়াগ্রামেটিক অথবা ভিজুয়াল নেটওয়ার্ক ফ্রেমওয়ার্ক বলা হইতো। দুইটাই আপনি পারবেন, ইচ্ছা যে কোনো একটা দিলেই হয়, আপনি যে কোনো একটা দিলেই হবে। ম্যাপ দিতে পারেন, ভিজুয়াল দিতে পারেন, অথবা শুধু ন্যারেটিভ দিতে পারেন। এখন বলছে টিপস কি, এই যে যখন কিনা আপনি রিসেন্টলি, আগে রিসার্চারদের ক্ষেত্রে আপনার নর্মাল সাদা কালো এই ফ্রেমওয়ার্ক খুব একটা পছন্দ করতো না মানুষজন। এখন রিসার্চের ক্ষেত্রে এই কালার ফ্রেমওয়ার্ক গুলা পছন্দ করে। আপনি চাইলে এই যে ক্যানভা ব্যবহার করে, আপনার আই নো আপনি ক্যানভাতে এক্সপার্ট, আপনি ক্যানভা ব্যবহার করে এই ফ্রেমওয়ার্ক গুলো আঁকাইতে পারেন, রেডি করতে পারেন। এন্ড ফাইনালি দেখেন, দিস ইজ দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের লাস্ট কি বলে স্লাইড। দেখেন এই যে আমরা যে মডেলটা ওই এক্সাম্পল হিসেবে দিছি, সেই মডেলটা এক্সাম্পলটা এখানে দেওয়া আছে। দেখেন রিসার্চ টপিক, ইম্প্যাক্ট অফ লিডারশিপ অন এমপ্লয়ি ইনোভেশন, এটা হচ্ছে আমাদের টাইটেল। আর বেসড অন কি, দেখেন টাইটেল কি, ইম্প্যাক্ট অফ লিডারশিপ স্টাইল, লিডারশিপ ইম্প্যাক্ট অফ লিডারশিপ স্টাইল। তাহলে আমার ধরে নিতে হবে কোন লিডারশিপ স্টাইল, ট্রান্সফরমেশনাল লিডারশিপ স্টাইল। এই দেখেন এই ট্রান্সফরমেশনাল লিডারশিপ, এটা হচ্ছে একটা থিওরি। অর্থাৎ এই টাইটেলের জন্য আমার ট্রান্সফরমেশনাল লিডারশিপ থিওরি, এটা আমার দরকার। এখন আপনি বুঝতে হবে ট্রান্সফরমেশনাল লিডারশিপ থিওরির ক্যারেক্টারিস্টিক্স কোনগুলা। সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো এই দেখেন, এই যে এখানে লিখে আছে, এই যে ক্যারিজমেটিক লিডারশিপ, ইন্ডিভিজুয়ালিস্ট কনসিডারেশন, ইন্টেলেকচুয়াল। দেখেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড। এন্ড দেন কি বলছে দেখেন, যে ভেরিয়েবল টাইপ, এই যে এইখান থেকে আপনার এখন এই টাইটেল থেকে এবং থিওরি থেকে জেনারেটেড কনসেপ্ট গুলো থেকে আপনি এখন ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মিডিয়েটিং কোনটা, মডারেটিং কোনটা, আপনি নিজে ইচ্ছা মতো ফিক্স করবেন। এন্ড দেন কি বলছে, ভিজুয়ালাইজ মডেল। দেখেন ট্রান্সফরমেশনাল লিডারশিপ, এইটা কিন্তু ডিরেক্ট এমপ্লয়ি ইনোভেশনের ক্ষেত্রে কিন্তু ইম্প্যাক্ট ফেলায়, খেয়াল করেন। মাঝখানে সাইকোলজিক্যাল এম্পাওয়ারমেন্ট আরো একটা জিনিস আছে, অর্থাৎ ট্রান্সফরমেশনাল লিডারশিপের মাধ্যমে এমপ্লয়ীদের সাইকোলজিক্যাল এম্পাওয়ার হয়। যদি সাইকোলজিক্যাল এম্পাওয়ার হয়, মানে সাইকোলজিক্যালি যদি স্ট্রং হয়, দেন ইটস পসিবল টু মানে এমপ্লয়ি ইনোভেশন, এমপ্লয়ি নতুন নতুন কোন আইডিয়া জেনারেট করতে পারে। দেখেন বলছে কি, ইফ ইউ অ্যাড অর্গানাইজেশনাল কালচার এজ এ মডারেট, ইউর ফ্রেমওয়ার্ক বিকামস মোর। এই যে এই পুরো এই যে মডেলটা, এই যে তিনটা অ্যারো, এইটার মাঝখানে তারা বলছে আবার যদি আপনি অর্গানাইজেশনাল কালচার এবং কালচার নিয়ে আসেন, অর্গানাইজেশনাল কালচার, তাহলে এটা মডারেট। দেখেন একটা খেয়াল করেন, অর্গানাইজেশনাল লিডারশিপ সাইকোলজিক্যাল এম্পাওয়ারমেন্টের মাধ্যমে এমপ্লয়ীদের ইনোভেশন করে, মাঝখানে অর্গানাইজেশনাল কালচার। এইখানে যদি আমি অর্গানাইজেশনাল কালচার আনি, তাহলে কিন্তু এই যে ট্রান্সফরমেশনাল লিডারশিপ, তারপরে এমপ্লয়ি ইনোভেশন, আমার অর্গানাইজেশনে যেমন হবে, একটা জায়ান্ট অর্গানাইজেশনে কিন্তু এরকম হবে না, ওইটা কিন্তু আরেকটু চেঞ্জ আসবে। এই জন্য বলছে যে অর্গানাইজেশনাল কালচার মাঝখানে মডারেটর হিসেবে কাজ করতে পারে। রিমেম্বার, এই দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। শহীদ একটু রিড আউট করেন তো, রিমেম্বার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। Remember theoretical framework. What exists theory, What conceptual exists framework, theoretical what you framework। propose your model. যখন কিনা আপনি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আলোচনা করবেন, তখন আপনি মনে করবেন হোয়াট এক্সিস্ট, মানে কোন কোন থিওরি গুলো আছে সেটা আপনি খুঁজে বের করে ফেলবেন। আর যখন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, তখন হোয়াট ইউ প্রপোজ, ওই থিওরি গুলা থেকে কোন কোন ভেরিয়েবল গুলা নিয়ে আপনি একটা মডেল জেনারেট করবেন। সব ভেরিয়েবল যে থিওরি থেকে আনা লাগবে তাও না, আবার অনেকগুলা যে আনবেন তাও না।
আপনার রিসার্চের উদ্দেশ্য স্যাটিসফাই করে সেই ভেরিয়েবল গুলো শুধু আপনি আনবেন, আর বাকিগুলো আনার দরকার নেই। ওকে, সো ইজ দেয়ার এনি মানে কনফিউশন রিগার্ডিং থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক এন্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক? শহীদ, এত সহজ না আমি জানি, এত সহজে বোঝা সম্ভব না আমি জানি। আস্তে আস্তে যদি ভিডিওটা থেকে যায় তাহলে সামনের দিকে আগা মানে ইয়ে করবেন। দেখেন আমরা যখন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আলোচনা করছি, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আলোচনা করছি, দুইটা ক্ষেত্রে কিন্তু আমরা এরকম এই ডায়াগ্রাম ব্যবহার করছি না? আমরা ডায়াগ্রাম ব্যবহার করছি। তাহলে অ্যানালাইটিক্যাল ফ্রেমওয়ার্ক কি? অ্যানালাইটিক্যাল ফ্রেমওয়ার্ক হচ্ছে এই এরর মাঝখানে প্লাস মাইনাস দিয়ে দেবো আমরা, অথবা এরো আমাদের বলে দেবে কার সাথে কেমন সম্পর্ক। দেখেন তো এই এরো বলে দিচ্ছে না কার সাথে কেমন সম্পর্ক। এই এরর উপরে বেস করে আপনার এখন অ্যানালাইসিস করা লাগবে। এরর উপরে বেস করে আমরা অ্যানালাইসিস করি। আমরা একটু দেখে নেই ট্রান্সফরমেশন লিডারশিপ। দেখেন সাইকোলজিক্যাল ক্যাপিটাল এই এতগুলা, সেলফ এফিকেসি, হোপ, রেজিলিয়েন্স, অপটিমিজম, অর্থাৎ ট্রান্সফরমেশন লিডারশিপের এইগুলা প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স। ওরা সেলফ এফিসিয়েন্সি হয়, তাদের মধ্যে প্রচুর হোপ থাকে, তারা হোপ দেয় মানুষকে, তাদের মধ্যে রেজিলিয়েন্স থাকে, এবং এইগুলো প্রত্যেকটা ইনোভেটিভ ওয়ার্কের সাথে। আবার দেখেন এই ট্রান্সফরমেশন লিডারশিপের এই ইনোভেটিভের সাথে ডাইরেক্ট রিলেশন। এখন আমি দেখেন তো যদি অ্যানালাইসিস করি তাহলে এই ট্রান্সফরমেশনাল লিডারশিপের সাথে আমার ইনোভেটিভ ওয়ার্কের ডাইরেক্ট রিলেশন আছে। আমি এই রিলেশনটা দেখাইতে পারি। আমি ট্রান্সফরমেশন লিডারশিপের সাথে সেলফ এফিকেসি, এফিসিয়েন্সির সাথে আবার ইনোভেটিভ এই তিনটা রিলেশন দেখাইতে পারি। ট্রান্সফরমেশনালের সাথে হোপ, হোপের সাথে ইনোভেটিভ রিলেশনশিপ এইটা দেখাইতে পারি রিলেশন। এই যে আলাদা আলাদা রিলেশন ডেভেলপ করা, এই রিলেশন গুলা কি আসলে ইফেক্ট ফেলাইতেছে কিনা, যখন কিনা তা আমরা অ্যানালাইসিসের মাধ্যমে বের করার চেষ্টা করব, তখন সেটাকে অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক বলে। একটু রিড আউট করেন, এখানে লেখা আছে। শহীদ একটু উপরেটা পড়েন তো। জি স্যার, an analytical framework explains how you will empirically test your conceptual model, specifying variable, data types, method, and analytical technique. Okay. It connects the conceptual model to statistical testing or qualitative coding. ওকে ফাইন, এইটুকু আলোচনা করতে বলছি আমি আপনাকে। অ্যানালাইটিক্যাল ফ্রেমওয়ার্ক তাহলে বলতেছে কি, যেটাই আপনার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, যেটাই আপনার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, সেইটাই আপনার হচ্ছে অ্যানালাইটিক্যাল ফ্রেমওয়ার্ক। অ্যানালাইটিক্যাল ফ্রেমওয়ার্ক হচ্ছে যে আপনি এমপেরিক্যালি টেস্টিং এর কথা বলছে। যে দেখেন কোভিড এর ইমপ্যাক্ট বাচ্চাদের উপরে বেশি পড়ছে না বয়স্কদের উপরে বেশি পড়ছে? আমার রিসার্চে এক কথা বলছি আমি, আপনার রিসার্চে এক কথা বলছেন, আমার বড় ভাই রিসার্চে সে এক ধরনের কথা বলছে, তিনজন রিসার্চার তিন ধরনের কথাবার্তা বলছে। তাহলে আসলে অরিজিনাল কোনটা, সেইটা টেস্ট করার জন্য এখন আমি এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমি এই রিলেশনটা এটা টেস্ট করব। এইটাকে বলে এমপেরিক্যালি টেস্টিং। অর্থাৎ আপনি ইদার কি বলে কোয়ালিটেটিভ অথবা কোয়ান্টিটিভ এর মাধ্যমে প্রিভিয়াস রিসার্চাররা যা বলছে সেইগুলো এখন আমি আবার আমার রেজাল্টে কি আসতেছে সেটাকে টেস্ট করা হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক বলে। বুঝতে পারছেন? আমার এই অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক একেবারে পুরো ইন্টার রিলেটেড। এখন অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্কে আমরা কি করি, যে কনসেপ্ট ইট কানেক্ট দ্য কনসেপচুয়াল মডেল, অর্থাৎ আমরা যে মডেলটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে আমরা যে মডেলটা দ্বারা করাইছি সেই মডেলটা আমরা স্ট্যাটিস্টিক্যাল টেস্টিং করব। আমরা একটু আগে বললাম না, সেই ভেরিয়েবল গুলো নিয়ে আমরা ডেটা কালেকশন করব স্ট্রংলি এগ্রি ডিসএগ্রি দিয়ে। যদি আমরা কোয়ান্টিটিভ করি তাহলে স্ট্যাটিস্টিক্যালি টেস্টিং করব, আর যদি কোয়ালিটেটিভ করি তাহলে শুধু আমরা কোডিং করব, অর্থাৎ থিম নিয়ে জেনারেট করব। এটা নিয়ে আসলে মেথোডোলজিতে আলোচনা করব আমরা। এখন বলছে যে অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে কোন কোন কম্পোনেন্ট গুলা থাকে। দেয়ার আর 4 components that you must need to address and mention these 4 components. The first one is variable, and the second one is variable and indicators. The second one is data collection method, and the third one is analytical tools, and the fourth one is hypothesis testing. Based on the variables and indicators, দেখেন এই যে এক্সাম্পল দেওয়া আছে, job satisfaction which is measured by 5 Likert type scale items from স্মিথ 1969। এই 1969 সালে জব স্যাটিসফ্যাকশন মেজার করার জন্য এই স্মিথ নামে একজন ব্যক্তি সে অনেকগুলো স্টেটমেন্ট দিছে। সেই স্টেটমেন্টগুলো 5টা স্কেলে ব্যবহার করা হয়েছে। যেমন আমাদের ফ্যাকাল্টি মেম্বার ইভালুয়েশন করার জন্য আপনাদের কাছে একটা কোয়েশ্চেনিয়ার যায়, ওই কোয়েশ্চেনের মধ্যে এক একটার মধ্যে 4টা 5টা স্টেটমেন্ট থাকে। সেই এরকম জব স্যাটিসফ্যাকশন মেজার করার জন্য
এরকম সেই স্মিথ একজন ব্যক্তি, সে কিছু কম্পোনেন্ট কনসেপ্ট দিছে, সেটা আমরা মেজার করি 5 লাইকের টাইপ স্কেলে। অর্থাৎ আপনার এই ভেরিয়েবল কোনগুলা সেগুলা প্রথমত আপনার টেস্ট করা লাগবে, রেডি করা লাগবে। 2 নাম্বার বলছে ডেটা কালেকশন মেথড। ডেটা কালেকশন মেথড বলতে বোঝা যাচ্ছে আপনি কোয়ালিটেটিভ করবেন না কোয়ান্টিটেটিভ করবেন। এই ডেটা কালেকশন মেথড ওইখানে অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে মিল থাকা লাগবে। দেখেন আজকে দুপুরে ভাইয়ার সাথে আলোচনা করতেছিলাম যে অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক এবং রিসার্চ ডিজাইনের মধ্যে তফাৎ আছে কিনা। ইয়েস, আমরা নেক্সট টপিকটা হয়তো বা রিসার্চ ডিজাইন নিয়ে আলোচনা করব, এবং এই রিসার্চ ডিজাইনটা অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্কের মতোই প্রায়, কিন্তু রিসার্চ ডিজাইনটা অনেক ডেপথ, আরো গভীর। অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক আপনি শুধু ভেরিয়েবল গুলা কোন জায়গা থেকে আনছেন এবং সেইগুলা এম্পেরিক্যালি টেস্টেড করা লাগবে, বা টেস্টেড করার প্রসিডিউর এখানে লেখা থাকবে। 2 নম্বর হচ্ছে ডেটা কালেকশন, কোন মেথডে আপনি ডেটা কালেকশন করবেন, সার্ভে, ইন্টারভিউ, ফোকাস গ্রুপ অর এক্সপেরিমেন্ট, হুইচ ওয়ান totally depend on your research title, and which analytical tool as well you will use for your research. If you go for quantitative research, then আপনার SPSS, MOS, PLS এগুলা ব্যবহার করবেন। আর যদি কোয়ালিটেটিভে যান তাহলে আপনি এনভিভো, থিমেটিক এবং কি বলে এনভিভো থিমেটিক অ্যানালিসিস আরো আছে, বিব্লিও শাইনি আছে, আর আছে, হ্যাঁ এগুলো আপনি ব্যবহার করতে পারেন। এন্ড ফাইনালি হাইপোথিসিস টেস্টিং। যদি আপনি কোয়ান্টিটেটিভ রিসার্চ করেন তাহলে অফকোর্স আপনার একটা হাইপোথিসিস আসবে, ওই হাইপোথিসিসটা টেস্ট করাই হচ্ছে অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক এবং রিসার্চ ফ্রেমওয়ার্কের মূল উদ্দেশ্য। আর যদি কোয়ালিটেটিভ করেন তাহলে কোডিং স্ট্র্যাটেজি, অর্থাৎ আপনি এখন কোড ব্যবহার করবেন। ওই যে আন্ডার আমরা যে কোন মেথডটা যেন, কোন রিসার্চ পেপারটা যেন লিখলাম, ও মিক্সড পিয়ার সিস্টেম যে মেথডটা লিখছিলাম সেখানে কোডিং জেনারেট করছিলাম আমরা, হ্যাঁ বিভিন্ন রিসার্চারদের নিয়ে। সো দিস আর দ্য 4 কম্পোনেন্টস দ্যাট ইউ নিড টু অ্যাপ্রোচ হিয়ার। এই দেখেন লাস্টে লেখা আছে, এই যে 2 নাম্বারটা একটু পড়বেন। 2 নাম্বার এক্সাম্পল ইন কোয়ালিটেটিভ স্টাডি টপিক দেখেন, টপিকটা কি লেখা আছে, ব্যারিয়ার্স টু উইমেন এন্টারপ্রেনিউরস ইন সিলেট। অর্থাৎ উইমেন এন্টারপ্রেনিউরস যারা, তাদের এই কি বলে সিলেটে যারা আছে তাদের কোন কোন ব্যারিয়ার গুলো আছে। আমরা যদি অ্যানালাইটিক্যাল ফ্রেমওয়ার্ক ব্যবহার করি, দেখেন প্রথমে লেখা আছে ডেটা সোর্স, আমরা আমাদের 20টা ইন্টারভিউ নিতে হবে এখানে। কোডিং স্টেজেস, ওপেন, এক্সিয়াল, সিলেক্টিভ কোডিং। অর্থাৎ ওপেন কোডিং আপনি যে কোনো কোড নিতে পারেন। এক্সিয়াল কোডিং হচ্ছে আপনি এনভিভিওর মাধ্যমে প্রিভিয়াস রিসার্চাররা কি বলছে সেইগুলো ব্যবহার করে আপনি ইউজ করবেন। সিলেক্টিভ কোডিং অর্থাৎ আপনি যদি চান যে আমি 5টা কোড ব্যবহার করব তাহলে আর কোনো কিছু করার নয়, 5টা কোডই আপনি ব্যবহার করতে পারবেন। অ্যানালাইটিক্যাল টুল, এনভিভিও ব্যবহার করে থিমেটিক ডাইমেনশন। এই দেখেন এই যে কোন কোন থিম আপনি জেনারেট করতে পারছেন এখান থেকে। আমরা জেনারেট করতে পারছি ফাইন্যান্স, ফ্যামিলি সাপোর্ট এন্ড পলিসি ব্যারিয়ার। সো all the things you must need to address in the conceptual framework. And finally দেখেন এই যে ফ্রেমওয়ার্ক ইন্টিগ্রেশন, থিওরি, কনসেপ্ট, অ্যানালাইসিস। আমরা উই আর অলমোস্ট অ্যাবাউট টু ডান, ঠিক আছে। একটু যদি খেয়াল করেন একটা এক্সাম্পল দেই, দেখেন স্টাডি টপিক, কোন টপিকটা নিয়ে আমরা কাজ করতেছি, আমরা কাজ করতেছি এমপ্লয়ি বার্ন আউট ইন দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এইটা হচ্ছে আমাদের টপিক। আমরা যদি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ব্যবহার করি তাহলে জব ডিমান্ড রিসোর্স থিওরি, এইটা হচ্ছে আমাদের থিওরি ব্যবহার করতেছি। এই থিওরি থেকে আমরা 3টা কনসেপ্ট পাইছি। সেই 3টা কনসেপ্ট, 1 নাম্বার হচ্ছে ওয়ার্কলোড, 2 নাম্বার হচ্ছে বার্ন আউট, আর 3 নাম্বার হচ্ছে টার্নওভার ইন্টেনশন। এন্ড ফাইনালি অ্যানালাইটিক্যাল ফ্রেমওয়ার্ক আমাদের বলে দিবে যে তুমি যে ডেটাগুলো নিছো সেই ডেটাগুলো দিয়ে তুমি এখন এসিএম করতে পারো। এসিএম, স্ট্রাকচারাল ইকুয়েশনাল মডেলিং। স্যার এসিএম এর মধ্যে আমরা বুঝবো না, মানে আমরা বুঝবো না নিউবি রিসোর্সের এসিএম ডিপ। তাহলে এই দেখেন একটা টপিক দিয়ে 3টা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আমি এখানে দিয়ে দিলাম। একটা হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট, শেষে লেখা আছে এ উইক ফ্রেমওয়ার্ক ইজ লাইক এ বিল্ডিং উইদাউট পিলার্স। যদি আপনি এই 3টা ফ্রেমওয়ার্কের কোন ফ্রেমওয়ার্কে যদি আপনি ব্যবহার না করেন তাহলে হচ্ছে গাঁথনি ছাড়া বিল্ডিং হবে আপনার, অর্থাৎ গাঁথনি ছাড়া রিসার্চ হবে। আর ইট উইল কলাপস আন্ডার, বলছে ইট উইল কলাপস আন্ডার ওয়েট অর ডেটা। বলছে যদি আপনি এই গাঁথনি ছাড়া, থিওরি ছাড়া, অর্থাৎ কনসেপ্ট ছাড়া অথবা অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক ছাড়া যদি আপনি রিসার্চ করেন তাহলে বিল্ডিং এ গাঁথনি ছাড়া বিল্ডিং করলে যেমন বিল্ডিং ধসে পড়ার সম্ভাবনা আছে, আর ঠিক একইভাবে আপনার রিসার্চও ধসে পড়ার সম্ভাবনা আছে। এন্ড ফাইনালি ইউ ক্যান ফাইন্ড এ ক্লিয়ার ডিফারেন্স বিটুইন এই 3টার মধ্যে, ক্লিয়ার ডিফারেন্স আপনি এখানে পাবেন। মাই ডিয়ার ফ্রেন্ড, দয়া করে আপনি একটু ক্লিয়ার ডিফারেন্সটা একটু করে নেবেন। আমার আজকে খুব আসলে দিস ইজ নট মাই এক্সাক্ট সেটআপ, তো বুঝতে পারছেন, যার কারণে খুব কষ্ট হয়ে যেতেছে আজকে। এন্ড ফাইনালি লাস্ট স্লাইড মনে হয় আজকের, হ্যাঁ লাস্ট স্লাইড। এই স্লাইডটা হচ্ছে আপনি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, অ্যানালাইটিক্যাল ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কে আপনি করবেন লিখবেন সেই ফ্রেমওয়ার্কে কি কোন কোন স্টেজগুলো আপনার ব্যবহার করা লাগবে।
এক নাম্বার হচ্ছে যদি ফোকাস অর্থাৎ থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের ফোকাস কেমন, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের, অর্থাৎ আপনি এটা সিরিয়াল বাই কিন্তু স্টেপস, অর্থাৎ আপনি যে ফ্রেমওয়ার্কে লিখবেন সেই ফ্রেমওয়ার্কে কোন কোন স্টেপটা ব্যবহার করবেন সেইগুলো এখানে ক্লিয়ার লেখা আছে। এইগুলো একটু দয়া করে আপনারা পড়ে নেবেন। এন্ড দেন মাইট বি দিস ইজ দ্য লাস্ট স্লাইড ফর টুডে। 1 ঘন্টা হয়ে গেছে, আমাদের আলোচনা করার কথা ছিল 1 ঘন্টা। দেখেন একটা, আমি তো জানেনই প্রত্যেকটা জায়গায় আমি কোটেশন দেই, সিমিলারলি কোটেশন দেখেন। থিওরিটিক্যাল হচ্ছে ফাউন্ডেশন, থিওরি হচ্ছে ফাউন্ডেশন অফ ইউর রিসার্চ। এই থিওরি আপনাকে বলে দেবে ওয়াই দিস রিসার্চ ইজ নিডেড। কনসেপচুয়াল বলতে বোঝা হচ্ছে ব্লুপ্রিন্ট, কিভাবে আপনি রিসার্চটা করবেন, ইট উইল এক্সপ্লেন হোয়াট এন্ড হাউ। এন্ড ফাইনালি অ্যানালাইটিক্যাল ফ্রেমওয়ার্ক, হাউ ওয়েল, অর্থাৎ এটা কতটা ফিট করতেছে আমার রিসার্চের সাথে, টেস্ট করে এবং ভ্যালিডেট করে আপনি রেজাল্ট বের করবেন। যদি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বলেন, এই দেখেন কার্ল লিঞ্জার নামে একজন ব্যক্তি 1986 সালে একটা কথা বলছে, উইদাউট থিওরি রিসার্চ ইজ ডিরেকশনলেস লাইক এ শিপ উইদাউট এ কম্পাস। বলছে যদি আপনি থিওরি ব্যবহার না করেন তাহলে আপনি কোনো ডিরেকশন পাবেন না এবং আপনি রাডার বিহীন নৌকা এটা। আর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে মাইলস এন্ড হাম্বার 1994 সালে বলছে যে এ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইজ নট বরোড, ইট কনস্ট্রাক্ট। অর্থাৎ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আপনি আমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ব্যবহার করবেন, আপনি হবে না ভাই। আপনার নিজের কোন কনসেপ্ট এবং কোন ভেরিয়েবল আপনার দরকার সেই ভেরিয়েবল এনেই আপনার রেডি করা লাগবে। আপনি আমারটা ধার করে পারবেন না, আপনি নিজেরটা আপনি থিওরি থেকে জেনারেট করবেন, জেনারেট করে ওই ভেরিয়েবল গুলো দিয়ে একটা সম্পর্ক মেনটেন করবেন এবং ওই সম্পর্কটা পিক্টোরিয়াল ভিউর মধ্যে থাকবে। ওই সম্পর্কটা টেস্ট করার জন্য আপনি সর্বশেষ হচ্ছে অ্যানালাইটিক্যাল ফ্রেমওয়ার্ক। এন্ড অ্যানালাইটিক্যাল ফ্রেমওয়ার্ক ইজ দ্য ব্রিজ বিটুইন কনসেপ্ট এন্ড এভিডেন্স। অর্থাৎ আপনি কি কি পাইছেন এবং আপনি কি কি করতেছেন সেটার এভিডেন্স হিসাবে এই অ্যানালাইটিক্যাল ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয়। সো দ্যাটস অল অ্যাবাউট মাই টুডেস লেকচার অন, খুবই টাফ টপিক আমি জানি, থিওরিটিক্যাল, কনসেপচুয়াল এন্ড অ্যানালাইটিক্যাল ফ্রেমওয়ার্ক। এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে। সো আই হ্যাভ ফিনিশড মাই টুডেস লেকচার। আমি জানি যে বুঝতে অনেক কষ্ট হয়েছে, হ্যাঁ, আমার নিজেরই কষ্ট হইতেছিল আর কি, সত্যি কথা বলতে। হ্যাঁ, সুতরাং আর স্টুডেন্টদের তো একটু বা নিউবি রিসার্চারদের তো একটু কষ্ট হবেই। তো এরপরেও আমি দরকার হয় যে প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের জন্য আরো একটা জিনিস হচ্ছে যে প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের জন্য আলাদা আলাদা শিডিউল নেওয়া উচিত আর কি, লেকচার দেওয়া উচিত। একটা হচ্ছে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের জন্য 1 ঘন্টা লেকচার, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের জন্য 1 ঘন্টা লেকচার এবং অ্যানালাইটিক্যাল ফ্রেমওয়ার্কের জন্য 1 ঘন্টা লেকচার, এরকম লেকচার দেওয়া উচিত। সেখানে আমি 3টা ফ্রেমওয়ার্ক একসাথে নিয়ে আসছি, হুইচ ইজ লিটল বিট টাফ। তারপরেও কিছু করার নাই, আমাদের যেহেতু শেষ করতে হবে সেই হিসাবে আমরা ইয়া করছি। আবার ফাইনালি শহীদ আসতে আসতে আমি যদি একটু রিক্যাপ করি তাহলে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বেসিক্যালি will direct you to find out what are the exact theories, কোন কোন থিওরিগুলো আপনার রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করা হবে। যে কয়টা থিওরি আপনি ব্যবহার করছেন ওই কয়টা থিওরির মধ্যে থেকে কোন কোন কনসেপ্ট আপনার রিসার্চের সাথে গুরুত্বপূর্ণ এবং সেই কনসেপ্টগুলোর রিলেশনশিপটা আপনি শো করবেন এবং এই রিলেশনশিপটা টেস্ট করার জন্য আপনি অ্যানালাইটিক্যাল ফ্রেমওয়ার্ক ব্যবহার করা। Oh, thank you so much, Mr. Shohid. So I have completed my lectures for today. And then if you have any problem, আমি জানি খুব একটা প্রবলেম থাকবে না, কারণ আরো আলোচনা করতে হবে আমাদের এই বিষয়গুলো নিয়ে। এখন শহীদ যদি কোনো কোয়েশ্চেন থাকে দেন the stage is yours. Thank you so much. স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অসাধারণ ও অনুপ্রেরণাদায়ী আলোচনার জন্য। আপনার ব্যাখ্যা থেকে আমাদের তরুণ গবেষকরা নিশ্চয়ই তাত্ত্বিক ও ধারণাগত কাঠামো সম্পর্কে আরো পরিষ্কার ধারণা পেয়েছে। স্যার আপনার আজকের আলোচনার প্রেক্ষিতে যদি আমি কয়েকটি কোয়েশ্চন করি তাহলে হচ্ছে স্যার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের সাথে সম্পর্ক রেখে রিসার্চ কোয়েশ্চন কি আমাদের ডেভেলপ করতে হবে? থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের সাথে অফকোর্স আপনার অবজেক্ট এটা ইন্টার রিলেটেড, শহীদ ইন্টার রিলেটেড বলতে আপনি কোয়েশ্চেন আগে জেনারেট করবেন এরকম হতে পারে। আপনি কোয়েশ্চেন যখন আসবে তখনই তো আপনি রিসার্চটা শুরু করবেন। এখন ওই কোয়েশ্চেনটার উত্তর পাওয়ার জন্য কোন থিওরি আপনার দরকার সেই থিওরিটা আপনি ঠিক করবেন। অর্থাৎ এরকম বলতে পারি আমরা রিসার্চের কোয়েশ্চেন, অবজেক্টিভ এবং হাইপোথিসিস এইগুলা আপনার টোটালি থিওরির সাথে রিলেটেড, কিন্তু আগে থিওরি ফিক্স করে আপনার কোয়েশ্চেন করতে পারবেন না।
আগে আপনার রিসার্চ কোয়েশ্চেন জেনারেট করতে হবে, কোয়েশ্চেন রেডি করতে হবে। ওই কোয়েশ্চেনের উত্তর ফুলফিল করার জন্য আপনার কোন থিওরি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার কোন কোন ওই উদ্দেশ্য ফুলফিল হবে, এই থিওরি আপনার খুঁজে বের করতে হবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার থিওরি কি স্যার এক্সিস্টেন্স থিওরি হতে হবে, মানে যে কোনো একটা প্রিভিয়াস রিসার্চ পেপারের থিওরি নিয়ে আমরা কাজ করতে পারবো না, এই ক্ষেত্রে কোনো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাইডলাইন আছে? এস্টাবলিশ থিওরি নিয়ে আপনার কাজ করতে হবে, কোনো সমস্যা নেই। শহীদ, এস্টাবলিশ থিওরি নিয়ে তারপর আপনি কাজ করবেন, আদারওয়াইজ তো আপনি থিওরি নতুন জেনারেট করা তো খুব টাফ। নতুন থিওরি আপনি লেখা, এটা তো আপনার একেবারে পুরো ওই যে কি বলে মানে গ্রাউন্ডেড থিওরিতে, ওইটা অনেক টাফ বিষয় ভাই, নতুন থিওরি জেনারেট করা। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে নতুন প্রশ্ন সমাধান করব এবং একই সাথে নতুন থিওরি ডেভেলপ করব। ঠিক আছে, নতুন থিওরি না, আমরা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ডেভেলপ করবো, বুঝতে পারছেন? নতুন থিওরি না, আমরা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ডেভেলপ করবো, বাট নতুন থিওরি আলাদা জিনিস। বাটি স্যার আপনার কাছে জানতে চাইছিলাম যে তরুণ উদীয়মান রিসার্চারদের নিয়ে আপনার চিন্তা ভাবনা কি, এবং বাংলাদেশে যে বর্তমানে যে রিসার্চার বা গবেষকদের যে অনুপ্রেরণা দেখা যাচ্ছে, এটি সাস্টেইনেবল করার জন্য আমাদের কি করা উচিত? আমাদের ওই যে বললাম তো, আমরা মানে আমাদের আমাদের একটা জিনিস কি, আমি 2000 কত সালে 2017-18 দিকে, মানে 17 সাড়ে 17, আই ওয়াজ টকিং টু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, মানে আমাদের প্রধান উপদেষ্টা। ওই সময় কথা বলতেছিলাম, তখন ওই সময় আমি একটা কথা বলতেছিলাম যে প্রফেসর আমরা তো মানে রিসার্চের ক্ষেত্রে পিছানো, আর আমরা যারা রিসার্চ করি তাও মানে স্টুডেন্টরা পড়ে না, বা রিসার্চ যারা লেখালেখি যে কি বলে কি বলে স্কলার যারা আছে তারা যে রেজাল্ট দেয় আমরা সেগুলো পড়ি না। তখন সে একটা কথা বলছিল যে যদি না পড়ে তাহলে তাদেরকে শুনানোর ব্যবস্থা করেন। শুনানোর ব্যবস্থা হচ্ছে আপনি যা পারেন তা বলেন, সে যেন ওইটা করে। আমার প্রথম তরুণ রিসার্চারদের ক্ষেত্রে আমার একটা জিনিসের রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে রিসার্চ পেপার পড়া লাগবে, প্রচুর পরিমাণে রিসার্চ পেপার পড়া লাগবে। তারপরে রিসার্চের আসলে রিসার্চ হ্যাজ দ্য স্টার্টিং বাট ইট হ্যাজ নো এন্ডিং, এটা কোনো এন্ডিং নেই। আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে যারা ওই মানে ইন্টারমিডিয়েট রিসার্চার অথবা স্কলার, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আপনারা যতটুকু জানেন, আপনাদের জ্ঞানের পরিধিটা যতটুকু আছে ততটুকু সেই জায়গা থেকে আপনারা একটু আপনাদের জ্ঞানের মানে এই নলেজ গুলো আমাদের সাথে একটু শেয়ার করেন। এটা ফেসবুক বলে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেন। তো তাহলে দেখা গেলো যে আমাদের নতুন রিসার্চাররা ওই যে পড়ে না কিন্তু শুনতে আগ্রহী হয়, হয়তো বা শুনবে, তারা শুনে তারপরে যদি তাদের রিসার্চ করার জন্য আগ্রহী হয়, দ্যাট উড বি বেটার ইনিশিয়াল রিসার্চারদের জন্য। এবং আরেকটা বিষয় হচ্ছে যে লিখাও দরকার আছে। লিখা দরকার আছে বলতে আপনার প্রতি মুহূর্তে লিখার প্র্যাকটিস করতে হবে। আজকে 50 ওয়ার্ড, সামনের দিনে 100 ওয়ার্ড, পরের দিন 150 ওয়ার্ড, 200 ওয়ার্ড, এরকম। আর একটা জিনিস, নাওয়াডেজ রিসার্চাররা একটু এআই নির্ভর হয়ে যেতেছে। এআই নির্ভরতা আসলে এটা নিয়ে আমার একটা নানান জটিলতা আছে। এআই নির্ভরতা হন, বাট লেখাটা যেন আপনার নিজের হয়, মানে ফ্রম ইউর ওন মাইন্ডসেট, মানে আপনার নিজের লেখা যেন হয় আর কি। তো এইভাবে করে আসলে নতুন রিসার্চাররা যদি শুরু করে, তাহলে আর একটা জিনিস আমি সবসময় বলে থাকি, রিসার্চারদের ক্ষেত্রে সুপারভাইজার একটা বড় ফ্যাক্ট, অথবা আপনি কার সাথে কাজ করতেছেন অথবা কে আপনাকে গাইডলাইন দিতেছে, এটা খুব বড় একটা ফ্যাক্ট। সুতরাং আপনারা দয়া করে একজন আরেকজন আপনাদের নিজ ফ্যাকাল্টি মেম্বার যারা আছে তাদের সাথে কোলাবোরেটলি কাজ করেন, তাহলে একটা রিসার্চের কালচার গড়ে উঠবে আর কি। ধন্যবাদ স্যার আপনাকে। আজকের ফ্রাইডে রিসার্চ নাইট 0.2 অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথি মোহাম্মদ সাইদুর রহমান পলাশ স্যারকে, স্যারের মূল্যবান সময় ও জ্ঞান আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। না শহীদ, আমি আজকে এক্সট্রিমলি সরি, আমি আসলে আই এম নট স্যাটিসফাইড অন মাই লেকচারস বিকজ অফ আমি চেয়ারে বসে না, হ্যাঁ চেয়ারে বসেও নাই, ওই সাইডে বসি নাই। হ্যাঁ, এই কারণ হচ্ছে যে ইসের কি বলে শব্দ বেশি আসতেছিল, বেশি আসতেছে এখান থেকে। তারপরে
সব মিলে আই ওয়াজ নট দ্যাট মাচ স্যাটিসফাইড, বুঝতে পারছেন? আই এম অ্যাপোলোজাইজ টু অল মাই স্পেক্টেটরস, যে আমি আসলে মানে যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছিলাম, এবং আপনি জেনে থাকবেন আমরা শুরুতেই কিন্তু আজকে একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস এর মধ্যে যাচ্ছিলাম, আমার ল্যাপটপ সাপোর্ট দিতেছিল না। সুতরাং দর্শক মন্ডলী যদি চায় আবার পরবর্তীতে এই টপিক নিয়ে আমরা আলাদা আলাদা হয়তো আলোচনা করে নেব ইনশাল্লাহ, যেহেতু আমাদের সময় আছে, অনলাইনে বাসায় বসে কথা বলি, আলোচনা করবো ইনশাল্লাহ। জি স্যার। তারপরও স্যার আমরা মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আপনি বাসায় নাই, ঢাকায় আছেন, তো নানাবিধ জটিলতার মধ্য থেকেও আমাদের জন্য আপনার মূল্যবান সময় বের করেছেন। এই জন্য স্যার আমরা আন্তরিকভাবে আবারও আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনার এই ডেডিকেশন এবং এই অনুপ্রেরণার থেকেই আমাদের মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি এর শিক্ষার্থীরা অনেক এগিয়ে যাচ্ছে, এবং আমরা আশা করতেছি তারা এটির মাধ্যমে অনেক কিছু শিখতেও পারতেছে। তো আবারও স্যার আপনার প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাই মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি এর সকল সদস্য ও আয়োজকদের, যারা নিয়মিতভাবে গবেষণাকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। আপনারা সবাই আমাদের ফেসবুক ও ইউটিউব পেজে যুক্ত থাকুন, যেখানে পরবর্তী পর্ব ও বিভিন্ন কর্মশালার আপডেট নিয়মিত দেওয়া হবে। আমি শহীদুর রহমান শাকিব, আজকের পর্বের উপস্থাপক, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন একটি গবেষণার বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গবেষণার সাথে যুক্ত থাকুন, কারণ গবেষণাই আমাদের এগিয়ে নিয়ে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাভ এ গ্রেট ডে। জাযাকাল্লাহ ভাই।